ওকে, আমি রেকর্ডিং চালু করে দিয়েছি। সো আমাদের আজকের লেকচারটা হচ্ছে লজিক গেটস অ্যান্ড বুলিয়ান অ্যালজেব্রা, দুইটা পার্ট নিয়ে। এই দুইটা পার্টের মধ্যে এই লেকচারটা আজকে আমাদের শেষ হবে না, বাই দ্য ওয়ে লেকচারটা একটু বড় আছে, লেকচারটা আজকে শেষ হবে না পুরাটা। সো এই দুইটা পার্টের মধ্যে আমরা লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রা দুইটা অংশই আজকে পড়বো, কিন্তু দুইটা অংশের মধ্যে মানে সবকিছু পড়তে পারবো না আর কি। লজিক গেটের পার্টটা পুরাটা মানে একটা অংশ পড়বো আর একটা অংশ বাকি থাকবে, যেটা নেক্সট ডেতে দেখবো। বুলিয়ান অ্যালজেব্রার পার্টটা বরং বলা যায় যে মোটামুটি প্রায় পুরাটা আজকে দেখবো আর কি। তো এই জিনিসগুলা পড়ার জন্য আমার আসলে হচ্ছে আগের থেকে এই কনসেপ্টগুলো একটু বুঝতে হবে, যে বাইনারি লজিক, লজিক গেটস, এই জিনিসগুলা কি। তো আমরা যেহেতু ডিজিটাল লজিক ডিজাইন করতেছি, এখানে আমি কোনো একটা সিস্টেম ডিজাইন করব বা লজিক ডিজাইন করব। তো সেটা ডিজাইন করার জন্য আমার যে লজিকগুলো আমি ফলো করব, সেই লজিকগুলা হচ্ছে বাইনারি লজিক। বাইনারি লজিক মানে হচ্ছে এখানে আমরা যে লজিকগুলো ফলো করব, সেই লজিকগুলো ইদার ট্রু হবে অথবা ফলস হবে, কনসেপ্ট হচ্ছে এরকম, ঠিক আছে, বা অন হবে বা অফ হবে, এরকম কনসেপ্ট আর কি। সো জিরো আর ওয়ান বেসিক্যালি। তো জিরো দিয়ে আমরা অফ বুঝাচ্ছি বা ফলস বুঝাচ্ছি, আর ওয়ান দিয়ে হচ্ছে অন বুঝাচ্ছি বা হচ্ছে ট্রু বুঝাচ্ছি, এরকম আর কি। ঠিক আছে। সো আমাদের আমাদের হচ্ছে এই যে আহ, যে লজিকগুলো আমরা দেখব, এই লজিকগুলো বিল্ড করার জন্য আমাদের কিছু কম্পোনেন্ট লাগবে, ঠিক আছে। এই লজিকগুলো বিল্ড করার জন্য আমার কিছু কম্পোনেন্ট লাগবে। তো যে কম্পোনেন্টগুলোকে বলা হয় হচ্ছে লজিক গেট, যেগুলো তোমরা ল্যাবে কাজ করতে গেলে দেখবা আর কি। সো এই কম্পোনেন্টগুলার আসলে এমনভাবে ডিজাইন করা থাকে যে কম্পোনেন্টগুলোতে কিছু ইনপুট থাকে, কিছু আউটপুট থাকে। আমরা ল্যাবে যে কম্পোনেন্টগুলো দিয়ে কাজ করবো, এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে আসলে আমাদের দুইটা ইনপুট একটা আউটপুট, এরকম কনসেপ্টে আর কি সাজানো আমাদের কম্পোনেন্টগুলা। সো হচ্ছে এই ইনপুট আর আউটপুটের মধ্যে যে রিলেশনশিপটা থাকে, এই রিলেশনশিপটা দেখানোর জন্য আবার ইউজ করি হচ্ছে আমরা ট্রুথ টেবিল নামে একটা টেবিল, যেটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো আর কি। সো এগুলো হচ্ছে সব বেসিক জিনিসপত্র, এগুলো তো আসলে পরীক্ষায় কিছু আসে না, বাট তোমার আসলে জানা দরকার যে কোন জিনিসটা কি, এই আর কি। দেখুন এই যে কম্পোনেন্টগুলা বা এই যে লজিকগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যে ডিভাইসগুলা, এই ডিভাইসগুলো কি আমরা বলতেছি হচ্ছে লজিক গেট। তো এই লজিক গেট হইতে পারে টোটাল 7 রকমের। এই 7 রকমের লজিক গেটের মধ্যে অ্যান্ড অর নট, এই তিনটাকে বলা হয় হচ্ছে বেসিক গেট। ন্যান্ড আর নটকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। আর এক্সওর আর এক্সনরকে বলা হয় হচ্ছে এক্সক্লুসিভ গেট। সো আমরা ফার্স্ট এই প্রত্যেকটা গেটেরই হচ্ছে লজিকটা এখানে শেখার চেষ্টা করবো। তো আমরা শুরু করতেছি হচ্ছে অ্যান্ড গেট দিয়ে, ঠিক আছে, টু ইনপুট অ্যান্ড গেট দিয়ে হচ্ছে আমরা স্টার্ট করতেছি। সো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের এখানে যতগুলা গেট আমরা দেখব, সবগুলাতেই আমাদের এরকম দুইটা ইনপুট আর একটা আউটপুট, এরকম কনসেপ্ট অনুযায়ী থাকবে। তবে রিয়েল লাইফে আমাদের আসলে দুইটা ইনপুটই সবসময় থাকে এরকম না, দুইটার চেয়ে বেশিও থাকতে পারে, 4টা 5টা 6টা 7টা 8টা এরকম সংখ্যক ইনপুটের গেটও থাকা পসিবল। বাট আমরা এখানে যেগুলো পড়বো বা আমাদের ল্যাবে যেগুলো নিয়ে আমরা কাজ করবো, এগুলো তো সবগুলোতে দুইটা করে ইনপুটেই থাকে আর কি। সো দুইটা ইনপুট আমাদের হইতে পারে এ আর বি, আর দুইটা ইনপুটের জন্য কয়টা কম্বিনেশন, সেটা আসলে আমরা ফার্স্ট লেকচার যখন পড়ছি তখন থেকেই পড়ে আসতেছি, যে দুইটা ইনপুটের জন্য 4টা কম্বিনেশন, তিনটা ইনপুটের জন্য 8টা কম্বিনেশন, 4টা ইনপুটের জন্য 16টা কম্বিনেশন এন্ড সো অন। সো এগুলো আসলে আমরা পড়ে আসতেছি সেই একদম ফার্স্ট লেকচারে যখন আমরা ছিলাম, সেই ফার্স্ট লেকচার থেকেই। সো দুইটা ইনপুটের অ্যান্ড গেট। তো এটা ট্রুথ টেবিলটা হচ্ছে এই লেফট সাইডে দেওয়া আছে, তুমি খেয়াল করলে দেখবা। সো দুইটা ইনপুট হচ্ছে এ আর বি। সো দুইটা ইনপুটের জন্য 4টা কম্বিনেশন, সো 00 01 10 11। সো বেসিক্যালি 0 থেকে 3 পর্যন্ত ডেসিমেলগুলোর বাইনারিগুলো লিখছি আর কি, 00 01 10 11, দ্যাটস ইট, আর কিছু না। সো এখন অ্যান্ড গেটের লজিকটা কি বলে, যেহেতু আমি বলতেছি অ্যান্ড গেট, তার মানে এখানে কিন্তু লজিকটা কাজ করবে এইভাবে, যে এটা এবং ওইটা, অর্থাৎ এটাও লাগবে এবং সাথে ওইটাও লাগবে, অ্যান্ড যেহেতু, ঠিক আছে। সো তার মানে এটা লজিকটা কাজ করে এইভাবে যে অ্যান্ড গেটের আউটপুটে ওয়ান বসবে তখনই যদি আমার সবগুলা ইনপুটের ভ্যালুই ওয়ান হয়। এই ক্ষেত্রে তোমার মাত্র দুইটা ইনপুট আছে, তাহলে দুইটা ইনপুটের ভ্যালুই হচ্ছে ওয়ান হতে হবে, ঠিক আছে। তাহলেই হচ্ছে কেবলমাত্র এন্ড গেটের আউটপুটে ওয়ান বসবে, যদি দুইটা ইনপুটের ভ্যালুই ওয়ান হয়। অলরাইট। সো এখানে খেয়াল করে দেখো ট্রুথ টেবিল অনুযায়ী আমার ফার্স্টের তিনটা রোতে দুইটা ইনপুটের মধ্যে দুইটাই ওয়ান আছে এরকম নাই, আমার মিনিমাম একটা হইলেও কিন্তু জিরো আছে। যেমন ফার্স্টের রোতে দুইটা ইনপুটেই জিরো, তারপরের রোতে একটা জিরো, তারপরের রোতে একটা জিরো। সো এই তিনটা কেসে কিন্তু আমার আউটপুটের ভ্যালুটা জিরোই বসছে। কিন্তু যখন হচ্ছে আমার দুইটা ইনপুটের ভ্যালুই ওয়ান, অর্থাৎ সবগুলো ইনপুটের ভ্যালুই যখন ওয়ান, তখন আমার আউটপুটে বসতেছে হচ্ছে ওয়ান।
দ্যাটস ইট। সো অ্যান্ড গেটের আউটপুটে ওয়ান বসবে কখন? যদি আমার সবগুলো ইনপুটের ভ্যালুই ওয়ান হয়। সো এই লজিকের সাথে সাথে আমার এখান থেকে ডায়াগ্রামটাও শিখতে হবে। সো দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ অ্যান্ড গেট। এটা লাগবে হচ্ছে যখন তোমাকে আমরা সার্কিট আঁকতে দিব খাতার মধ্যে, তখন তোমার জানতে হবে যে কিভাবে অ্যান্ড গেট আঁকে, কিভাবে অর গেট আঁকে, এই জিনিসগুলা। সো দ্যাটস ওয়াই এই ডায়াগ্রামটা শিখতে হবে। এটা গেল। আর এছাড়া তোমার লাগবে হচ্ছে এই যে নোটেশনটা, অর্থাৎ কিভাবে অ্যান্ড গেট লিখে। সো এটা লিখার ওয়েটা হচ্ছে এ ডট বি, এভাবে ডট দিয়ে লিখে। এটা পড়ার সময় আমরা এ ডট বিও বলতে পারি, এ অ্যান্ড বিও বলতে পারি। আবার অনেক জায়গাতে এরকম এ আর বি তুমি দেখবে পাশাপাশি লেখা। এই পাশাপাশি লেখা থাকলে এটাকেও হচ্ছে অ্যান্ড হিসেবেই বলা যেতে পারে। সো এটাও অ্যান্ড, এটাও অ্যান্ড, এরকম পাশাপাশি লিখে দিলেও অ্যান্ড বোঝায়, ডট দিলেও অ্যান্ড বোঝায়। সো তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে লিখতে পারো। তো এই হচ্ছে আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, নোটেশন এবং হচ্ছে রিপ্রেজেন্টেশন বা ডায়াগ্রাম, ঠিক আছে? এই সবগুলা জিনিসেই আমার শিখতে হবে। আচ্ছা। So, এখন আমরা এরপরে দেখবো হচ্ছে অর গেট। অ্যান্ড গেটের মতন অর গেটও দুইটা ইনপুট, দুইটা ইনপুট এবং একটা আউটপুট। তো যেহেতু আমরা অর বলতেছি, অর মানে হচ্ছে যে এটা অথবা ওইটা এরকম। সো তার মানে যে কোনো একটা হইলেই হচ্ছে। তো এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, অর গেটের আউটপুটে ওয়ান বসবে তখনই যদি আমার মিনিমাম একটা ইনপুট হইলেও ওয়ান থাকে। কারণ যেহেতু আমরা বলতেছি এইটা অথবা ওইটা, তার মানে যে কোনো একটা হইলেই হবে। সো ইনপুটগুলোর মধ্যে মিনিমাম একটা যদি ওয়ান থাকে তাহলেই আমার আউটপুটে ওয়ান বসবে। সো এখানে দেখো, লাস্টের তিনটা রোতে এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, আর লাস্টের রোতে কিন্তু দুই জায়গাতেই ওয়ান আছে। তো একটা ওয়ান হইলেই যেহেতু আউটপুটে ওয়ান বসবে, যদি দুইটা ওয়ান থাকে অবভিয়াসলি আউটপুটে ওয়ানই বসবে। সো এই তিনটা কেসে আউটপুটে ওয়ান, কিন্তু ফার্স্টের রোতে কিন্তু কোনো ইনপুটে কোনো ওয়ান নাই। সো এই কেসে কিন্তু আউটপুটে জিরো। দ্যাটস ইট। রিপ্রেজেন্টেশনটা শিখতে হবে অ্যাজ ইউজুয়াল, সাথে নোটেশনটাও। এটার নোটেশনটা হচ্ছে এ প্লাস বি। সো এটা বলার সময় আমরা প্লাস বলতে পারবো, কিন্তু উই হ্যাভ টু রিমেম্বার যেটা কিন্তু আসলে অ্যাডিশন বোঝানো হচ্ছে না, ইটস নট অ্যাডিশন। এটা কিন্তু আসলে অর গেটেই বোঝানো হচ্ছে। সো এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা খেয়াল রাখতে হবে আর কি। So এটা বলার সময় এ প্লাস বি বলা যেতে পারে, কিন্তু এটা কিন্তু আসলে অ্যাডিশন না, এটা কিন্তু অর অপারেশন, এই আর কি। আর অ্যান্ড আর অর এর মতন আরেকটা আছে যেটার নাম হচ্ছে নট গেট। নট গেট আসলে ইজিয়েস্ট বা সিম্পলেস্ট পসিবল গেট। নট গেটে একটাই ইনপুট থাকে, একটা ইনপুট একটা আউটপুট। সো নটের কনসেপ্টটা হচ্ছে আমি যে ভ্যালুটা দিব ও তার উল্টা ভ্যালুটা আমাকে দিবে। যেমন আমি যদি জিরো দিই ও দিবে হচ্ছে ওয়ান, আমি যদি ওয়ান দিই ও দিবে হচ্ছে জিরো। ইটস কাইন্ড অফ লাইক সেইং এরকম যে আমি তোমার বললাম যে একটা কাজ করতে বললাম, তুমি বললো যে না করবা না। তো এমনি এইরকম আর কি। সো এখানে আমি হচ্ছে যখন ওকে জিরো বলতেছে, বলতেছে না ইটস নট জিরো, ইটস অ্যাকচুয়ালি ওয়ান। আবার আমি যখন ওয়ান বলতেছে, বলতেছে না ইটস নট ওয়ান, ইটস জিরো। সো উল্টাটা সবসময় বলবে আর কি, আমাকে উল্টা আউটপুটটা দিবে। সো এটার ডায়াগ্রামটা, দুইটা ডায়াগ্রাম দেওয়া আছে, দুইটাই কারেক্ট, কিন্তু নিচেরটা আসলে সচরাচর ইউজ করা হয় না, উপরেরটাই ম্যাক্সিমাম জায়গাতে তুমি পাবা। সো আমাদের উপরেরটা শিখলেই হবে। জাস্ট এই সার্কেলটা হচ্ছে মেইন, এখানের এই সার্কেলটা দেওয়া বোঝায় হচ্ছে এটা হচ্ছে নট ইন্ডিকেট করতেছে আর কি, এটাই। সো এই নট গেটের সিম্বল হচ্ছে এটা শিখতে হবে। প্লাস হচ্ছে নোটেশন, নোটেশনটা হচ্ছে প্রাইমের সাইন দিতে হয়। এখন কেউ যদি প্রাইমের সাইন না দিয়ে এরকম উপরে বার দেয়, সেটাতেও কোনো সমস্যা নাই, উপরে বার দিলেও হচ্ছে ওইটা কারেক্ট জিনিসেই কনসিডার করা হবে। আর সাইন দিলে হচ্ছে সরি, আর প্রাইম দিলে তো তুমি প্রাইমই দিবা, ঠিক আছে? সো প্রাইম দিয়েও ইন্ডিকেট করা যাবে, অথবা এরকম বার দিয়েও ইন্ডিকেট করা যাবে। তো এই হচ্ছে আমার অ্যান্ড অর আর নট গেট, বেসিক গেটগুলা যেগুলো আর কি। সো এই তিনটা গেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার এখন পর্যন্ত? আচ্ছা। সো মুভিং অন, আমরা এখন দেখবো হচ্ছে ইউনিভার্সাল গেট আর এক্সক্লুসিভ গেট যেগুলো। সো ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড আর নর। তো ন্যান্ড আর নরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় স্যার? কোনো কোশ্চেন আছে স্যার কারো? কোশ্চেন থাকলে কইরো, আর এমনিতে হচ্ছে মাইকগুলো একটু মিউট রাখো আর কি, যদি কারো মাইক অন থাকে। সো যেটা বলতেছিলাম, ন্যান্ড আর নর। সো ন্যান্ড আর নর হচ্ছে ইউনিভার্সাল গেট। সো ইউনিভার্সাল গেট কেন বলা হয়? কারণ হচ্ছে ন্যান্ড আর নর দিয়ে যে কোনো ধরনের গেট ইমপ্লিমেন্ট করা যায়, দ্যাটস ওয়াই ন্যান্ড আর নরকে বলা হয় হচ্ছে ইউনিভার্সাল গেট। ওকে। সো আমরা ফার্স্টে ন্যান্ড গেটের জিনিসটা একটু দেখি, তারপর নট দেখবো। এখন ন্যান্ডার নট যে আসলে ইউনিভার্সাল গেট, ন্যান্ডার নট দিয়ে যে সব ধরনের গেট বিল্ড করা যায়, সেই প্রমাণও কিন্তু আমাদের এই লেকচারে আছে, সেই প্রমাণও আমরা দেখবো। বাট এখন তো আমরা জাস্ট বেসিকগুলো শিখতেছি যে কোন গেটের লজিক কেমন, এই আর কি। সো ন্যান্ড গেট। সো ন্যান্ড গেট খুবই সহজ। ন্যান্ড গেট হচ্ছে বেসিক্যালি, শব্দটা আসছে নট অ্যান্ড, এখান থেকে। ন্যান্ড গেট শব্দটা আসছে আসলে নট অ্যান্ড এখান থেকে। অর্থাৎ অ্যান্ড গেটের যে আউটপুট, এক্স্যাক্টলি তার উল্টা আউটপুটটা দিবে হচ্ছে এই ন্যান্ড।
ঠিক আছে। সো এন্ড গেটের আউটপুট অনুযায়ী তুমি খেয়াল করে দেখো, শুধু এই লাস্টের রোতে আমরা ওয়ান পাইতাম আর বাকি সবগুলাতেই কিন্তু জিরো পাইতাম। ন্যান্ডে কিন্তু এক্স্যাক্টলি তার উল্টা, ন্যান্ডে প্রথম তিনটাতে ওয়ান পাচ্ছি আর লাস্টেরটাতে হচ্ছে জিরো পাচ্ছি। সো এক্স্যাক্টলি এন্ডের উল্টা আউটপুট দিচ্ছে হচ্ছে আমার এই ন্যান্ড গেট। সো ডায়াগ্রামটাও ইভেন এন্ডের মতোই, তুমি খেয়াল করে দেখো, এই যে এন্ডের অংশটাই এখানে ড্র করা, জাস্ট সামনে একটা ছোট্ট সার্কেল দেওয়া, এই সার্কেল দিয়ে আমরা এটাকে হচ্ছে নট বুঝাচ্ছি আর কি। সো নট অ্যান্ড বা ন্যান্ড, এই আর কি। আমাদের মেইন ডায়াগ্রাম কিন্তু এই উপরেরটা। নিচের ডায়াগ্রামটা দেওয়া হয়েছে যে যদি তোমার কাছে কখনো ডাইরেক্টলি ন্যান্ড গেট অ্যাভেলেবল না থাকে, তাহলে তুমি ন্যান্ড গেট বানাবা কিভাবে? তো সেই ক্ষেত্রে ন্যান্ড গেট বানানোর জন্য তোমার হচ্ছে এই কি বলে, অ্যান্ড গেটের সামনে একটা নট গেট কানেক্ট করে তুমি ওইভাবে হচ্ছে বানায় নিতে পারবা ন্যান্ড গেট, এই আর কি। ঠিক আছে। বাট এটা কিন্তু আমার মেইন ডায়াগ্রাম না, আমার মেইন ডায়াগ্রামটা কিন্তু এই উপরের যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা। সো এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের ডায়াগ্রাম। নোটেশনটাও ইভেন অ্যান্ড গেটের মতোই, এ ডট বি এভাবে আমরা অ্যান্ড ইন্ডিকেট করি, জাস্ট এই পুরাটার উপর প্রাইম দিব। সো তাহলে এটা ন্যান্ড গেট হয়ে যাবে। কেউ যদি প্রাইম না দিয়ে পুরাটার উপর এরকম বার দেয়, তাতেও কোনো সমস্যা নাই। আর ডটের কথাটা আগেও বলছি, যে ডট দিয়ে না লিখলেও পাশাপাশি লিখলেও আসলে হয়। সো এইভাবেও যদি কেউ লিখে, এটাও আসলে ন্যান্ড গেটই বোঝানো হবে আর কি, এটাই। সো এটা গেল ন্যান্ড গেট। সো ন্যান্ড যেমন নট অ্যান্ড, তেমনি নর হবে তাহলে নট অর। অর্থাৎ অর গেটের যে আউটপুট, অর গেটের আউটপুটের এক্স্যাক্টলি উল্টা আউটপুটটা হবে। অর গেটের আউটপুট অনুযায়ী এই লাস্টের তিনটা রোতেই ওয়ান ছিল আর ফার্স্টেরটাই জিরো ছিল, এখানে কিন্তু এক্স্যাক্টলি তার উল্টা, তুমি খেয়াল করলে দেখবা। সো নর হচ্ছে নট অর। এটার মেইন ডায়াগ্রামটা হচ্ছে এই উপরেরটা। আর নিচের ডায়াগ্রামটা হচ্ছে যে যদি তোমার কাছে কখনো নর গেট ডাইরেক্টলি অ্যাভেলেবল না থাকে, তাহলে অর আর নট গেট ইউজ করে তুমি নর গেট ডিফাইন করতে পারবা। কিন্তু আমার মেইন ডায়াগ্রামটা হচ্ছে এই উপরের ডায়াগ্রামটা। নোটেশনটাও নর গেটের মতোই, সরি অর গেটের মতোই, এ প্লাস বি দিব, দিয়ে পুরাটার উপর হচ্ছে প্রাইম, দ্যাটস ইট। সো এটা হচ্ছে নর গেটের ওভারঅল ডিটেলস। সো এই ন্যান্ড আর নট দিয়ে আমরা সব ধরনের গেটেই ডিজাইন করতে পারি। এই এক্সাম্পলই আমরা দেখব হচ্ছে এই চ্যাপ্টারের লাস্টের দিকে গিয়ে, যে প্রমাণটা আর কি, যে এটা যে করা যায়, প্লাস এগুলা নিয়ে তোমাদের ল্যাবের যে টাস্ক, সেই ল্যাব টাস্কেও তোমরা পাবা আর কি, এটাই। আচ্ছা। সো বাদ থাকলো হচ্ছে আমার এক্সোর আর এক্স নর। তো এক্সোর এর কাজ কিন্তু এতক্ষণ আমরা যে লজিকগুলা দেখলাম, এত সিম্পলিফাইড লজিক না। স্যার এক্সোর এর, একটা কোশ্চেন করতে পারি জি কাইন্ডলি? শিওর। স্যার যেহেতু ল্যাবের কথাটা বললেন, স্যার আগামীকাল তো স্যার আমাদের সেকশন ওয়ান এর বি এ এর ল্যাব আছে স্যার। কালকে আমাদের ল্যাবটা কি আসলে হবে কি হবে না না? না, হবে না তো, কি নির্বাচনের জন্য তো বন্ধ। হ্যাঁ, কালকে তো এমনি সরকারি ছুটি। জি জি। হ্যাঁ। আচ্ছা তাহলে ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সরি স্যার আমাদের ডিস্টার্ব ল্যাব করার সব জন্য। হ্যাঁ ফাইন। আমাদের ল্যাব হবে হচ্ছে সব একদম যখন অফলাইন ক্লাস শুরু হবে তখন থেকে আর কি। আমাদের আসলে এমন হার্ডওয়্যার ল্যাবগুলো অনলাইন ক্লাস চলাকালীন সময় এমন আমরা নেই না, কারণ এগুলো আসলে অনলাইনে করানোর কিছু নাই। এগুলো করানোর জন্য তো আমার ল্যাবের যন্ত্রপাতি লাগবে, তো সেগুলো তো আর আমরা বাসার থেকে কিছু করতে পারবো না। যদি এমন হয় কখনো যে পুরা সেমিস্টার অনলাইন চলতেছে, তখন আমরা অনলাইনে সিমুলেশনে দেখাই, বাট এরকম তো আর হচ্ছে না। সো হচ্ছে আমাদের একদম তোমার যেদিন থেকে তোমাদের অফলাইন ক্লাস শুরু তার আগ পর্যন্ত তোমাদের কোনো হার্ডওয়্যার মানে 260-র কোনো ল্যাব হচ্ছে না আর কি, মোটামুটি এটুকু শিওর। আচ্ছা। সো জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। সো এক্সর, এক্সর গেটের লজিকটা কিন্তু এত সিম্পলিফাইড লজিক না স্যার। এক্সর গেটের লজিকটা হচ্ছে একটু অন্যরকম। এক্সর গেটের লজিকটা হচ্ছে বলে যে এখানে আউটপুটে ওয়ান আসবে কখন, যদি আমার ইনপুটে অড নাম্বার অফ ওয়ান থাকে, অর্থাৎ বেজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে ওয়ান আসবে। এখানে খেয়াল করো, এখানে এই মাঝের দুইটা রোতে তুমি দেখবা যে বেজোড় সংখ্যক ওয়ান আছে, অর্থাৎ একটা একটা করে ওয়ান আছে, এই জায়গাগুলোতে আউটপুটে ওয়ান আসছে। কিন্তু লাস্টের রোতে যেখানে আমার দুইটা ওয়ান, ইভেন সংখ্যক ওয়ান, এখানে কিন্তু আউটপুটে জিরো। আবার ফার্স্টের রোতে যেখানে ওয়ানই নাই, অর্থাৎ জিরো সংখ্যক ওয়ান, জিরো সংখ্যক ওয়ানকে আমরা আসলে ইভেন হিসেবেই ধরতেছি, যে জিরো, জিরো সংখ্যাটাকে আসলে আমরা ইভেন হিসেবে কনসিডার করতেছি। তো এই জন্য এখানেও হচ্ছে জিরো। সো শুধুমাত্র যে সমস্ত ইনপুটে অড সংখ্যক ওয়ান থাকবে, সেখানেই আউটপুটে ওয়ান বসবে। আদার দেন দ্যাট হচ্ছে জিরো বসবে। দ্যাটস ইট। এক্স অর অনেকটা অরের মতন, আহ, মানে নামটা শুনলে বোঝা যাচ্ছে। সো মানে নামটা দেখে বলতেছি আর কি, যে নামটা অনেকটা অরের মতন, এক্স অর, অর। সো ওইটার সাথে মিল রেখে ডায়াগ্রামটাও অনেকটা অরের মতন। সো এই যে এরকম, জাস্ট সামনে হচ্ছে একটা কার্ভ দিতে হবে, এই কার্ভটা দিলে এটা এক্স অর হয়ে যায়। নোটেশনটাও ইভেন অরের মতন অনেকটা। সো এ প্লাস বি দিয়ে আমরা যে অর গেটের নোটেশনটা দিই, সেটার জায়গায় জাস্ট এখন চারপাশে একটা সার্কেল দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্স অর। আর এক্স নট যেটা,
এক্স নর হচ্ছে এক্স্যাক্টলি এক্স অর এর উল্টা, অর্থাৎ নট এক্স অর। সো এক্স অর এর যেসব জায়গায় আউটপুটে তুমি ওয়ান পাইছিলা সেই জায়গাগুলোতে এখন জিরো বসছে, আর যেখানে জিরো পাইছিলা সেই জায়গাগুলোতে বসছে ওয়ান। ডায়াগ্রামটা এক্সর এর মতোই, সামনে একটা সার্কেল, সার্কেল দিয়ে আমরা নট বুঝাচ্ছি। নোটেশনটাও এক্সর এর মতনই দেওয়া যাইতো, এখানে একটু ডিফারেন্ট ওয়েতে দিছে যে একটা সার্কেল, সার্কেলের মাঝে একটা ডট। সো দিস ইজ কারেক্ট। বাট কেউ যদি এইভাবে লিখে যে এ এক্সর বি পুরাটার উপর প্রাইম, সো এটাও কারেক্ট, ঠিক আছে। সো এইভাবে লিখলেও হবে, এখানে যেভাবে লিখছে বা ইয়ার ভিতরে ডট, ওই সার্কেলের ভিতরে ডট, ওইভাবে লিখলেও হবে, দুইটাই কারেক্ট, যে কোনোভাবেই লেখা যেতে পারে। সো এই হচ্ছে আমার সবগুলা গেটের ডিটেলস। আমাদের এখান থেকে এই যে 7 রকমের গেট যে পড়লাম, এই 7 রকমের গেটের এভাবে ট্রুথ টেবিল তোমাকে কখনো আমরা লিখতে দিব না যে এটা ট্রুথ টেবিল লেখো, এটা ডায়াগ্রাম আঁকো, এরকম হবে না। কিন্তু আমাদের এই পুরা লেকচারে বা এই পুরা কোর্সের সব জায়গাতেই যখন আমরা বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করব বা ট্রুথ টেবিল ডিজাইন করব বা বিভিন্ন ভ্যালু লিখতে চাইবো, তখন আমার এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তো এই 7 রকম গেটের ট্রুথ টেবিল, নোটেশন, লজিক এবং ডায়াগ্রাম, এই জিনিসগুলা একটু ভালো মতন হচ্ছে আমার পারতে হবে আর কি, কারণ না হলে এর পরে যে জিনিসগুলো আসবে ওই জিনিসগুলো তখন আর আমরা পারবো না যদি এইগুলো আমরা ভালো মতন না বুঝি আর কি। সো কারো কি কোনো কোশ্চেন আছে এই গেটগুলা নিয়ে? ওকে, সো মুভিং অন। সো এখন হচ্ছে ট্রুথ টেবিল, ওই যে আমরা ট্রুথ টেবিল দেখে আসতেছি এতক্ষণ ধরে, এই তো যে একটা এগুলো। কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। তো এক্সর গেটের ক্ষেত্রে বলছিলেন যে যদি জোড় সংখ্যক মান থাকে তাহলে জিরো বেজোড় হবে, সংখ্যক right? ওয়ান থাকলে আউটপুটে ওয়ান বসবে, এটা বলছিলাম স্যার। আর জোড় সংখ্যক হলে জিরো হবে। জি। তাহলে এটা কি এক্স নর গেটের ক্ষেত্রে হবে যে যদি বেজোড় সংখ্যক ওয়ান থাকে তাহলে বুঝি জিরো নাই। হবে? এক্স নর গেটের ক্ষেত্রে কি সেম হওয়ার কথা? না, এক্সনোর গেটের এক্স ক্ষেত্রে তুমি উল্টাভাবে চিন্তা করো, তাইলেই তো হচ্ছে এক্সনোর গেটের হচ্ছে বেজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুটে হচ্ছে জিরো বসবে, আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে হচ্ছে আউটপুটে ওয়ান বসবে। দ্যাটস ইট, জাস্ট উল্টাটা আর কি। স্যার, আমি এখানে জোর বেজোর দিয়ে বলছি কারণ হচ্ছে সবসময় তো আসলে তোমার দুইটা ইনপুট থাকে এমন না। যেটা বললাম যে রিয়েল লাইফের গেটগুলোর হ্যাঁ, ক্ষেত্রে আমাদের আসলে গেটের ইনপুটের সংখ্যা বেশিও থাকতে পারে। তো এইখানে না হয় দুইটা ইনপুট, এই জন্য আমি জোর বেজোর দিয়ে বললে তাইলে তোমার আর ওই রকম কোনো কনফিউশন হবে না, যে যদি কোথাও 5টা ইনপুট থাকে তাহলেও তুমি বুঝবা যে আউটপুটে আসলে কখন ওয়ান হবে আর কখন জিরো হবে, কারণ তুমি তো ওই জোর বেজোর দিয়ে শিখতেছো। না হলে তো এটা আমি অন্যভাবেও বলতে পারতাম যে হ্যাঁ, দুইটা ইনপুটের মধ্যে একটা ইনপুট ওয়ান থাকলে আউটপুটে ওয়ান বসে সামথিং, এইভাবেও বলা যেত, কিন্তু এটা আসলে কারেক্ট ওয়ে না। কারেক্ট ওয়ে হচ্ছে এইটাই, যে জোর বেজোর দিয়ে হিসাব করা। এক্সোর গেটে হচ্ছে বেজোর সংখ্যক ওয়ান থাকলে ইনপুটে আউটপুটে ওয়ান বসবে, আর আহ, জোড় সংখ্যক থাকলে জিরো বসবে। আর এক্স নরে হচ্ছে ওইটার উল্টাটা আর কি। হ্যাঁ। Okay. আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, সো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল তো আমরা আসলে দেখেই আসতেছি এতক্ষণ ধরে, এখানে জাস্ট হচ্ছে একটা এক্সট্রা একটা ট্রুথ টেবিল দিছে জাস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে ট্রুথ টেবিল দিয়ে আসলে আমরা কি ধরনের কাজ করতে পারি আর কি সেটা। যেমন ধরো এটা একটা জিনিস প্রুফ করতে বলছে, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফ করতে বলছে। তো এটা প্রুফ করার জন্য ফার্স্টে আমার জানতে হবে যে এখানে কয়টা ডিস্টিংগুইশেবল ভেরিয়েবল আছে বা কয়টা সেপারেট ভেরিয়েবল আছে। সো এটা তোমরাই বলতে পারার কথা স্যার, এখানে আসলে কয়টা ভেরিয়েবল আছে এই এক্সপ্রেশনের মধ্যে? তিনটা। তিনটা, এক্স ওয়াই জেড। তিনটা ভেরিয়েবলের জন্য কয়টা কম্বিনেশন হবে? 8টা। সো এই সেই টু দি 8টা পাওয়ার। কম্বিনেশন লিখছে, লাইক 2 টু দি পাওয়ার 3 বা 8টা কম্বিনেশন। সো বেসিক্যালি 0 থেকে 7 পর্যন্ত এগুলার বাইনারি গুলা লিখছে আর কি। বাকি কাজ সহজ। সো ভেঙে ভেঙে করছে ওরা, ফার্স্টে লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইডের মধ্যে এই ওয়াই অর জেড এই অংশটা আগে করছে। সো ওয়াইতে জিরো, জেড এ জিরো, জিরো আর জিরো যদি অর করো তাহলে জিরোই আসবে। তারপরে জিরো আর ওয়ান, জিরো আর ওয়ান অর করলে আউটপুটে ওয়ান, ওয়ান আর জিরো অর করলে আউটপুটে ওয়ান। এইভাবে পুরা কলামটাই হচ্ছে ফিল আপ করা হয়েছে। এইটুকু হয়ে গেলে তারপরে এটার সাথে এক্স হচ্ছে অ্যান্ড করছে। তো অ্যান্ড এর লজিক অনুযায়ী ক্যালকুলেট করবা জাস্ট, এটাই আর কিছু না। সো এই যে এক্স, আর এখানে হচ্ছে ওয়াই অর জেড, ফার্স্টের রোতে এখানেও জিরো, এখানেও জিরো, জিরো আর জিরো অ্যান্ড করলে এখানে জিরোই আসবে। তারপরে জিরো আর ওয়ান এন্ড করলে জিরো, তারপরে আবার জিরো আর ওয়ান এন্ড করলে জিরো, তারপরে জিরো আর ওয়ান এন্ড করলে জিরো, তারপরে ওয়ান আর জিরো এন্ড করলে জিরো। এইখানে গিয়ে ওয়ান আর ওয়ান যখন এন্ড হচ্ছে তখন আউটপুটে আসতেছে ওয়ান। তো এই যে এখন অর এন্ড এগুলা যে আমি বুঝতেছি, এটা বোঝার জন্য তো আমার ওই যে ওই লজিকগুলো শিখে আসতে হবে, এন্ড অর গেটের লজিকগুলো। এই জন্য কিন্তু আমরা আগে লজিক গেটগুলো শিখে এসে এখন এগুলা হিসাব করতেছি আর কি। তো এইভাবে লেফট হ্যান্ড সাইডটা তুমি হিসাব করলা, সিমিলারলি রাইট হ্যান্ড সাইডেও একইভাবে হিসাব করবে, এই অংশটা আগে করছে, তারপরে এই অংশটা করছে, তারপরে এই দুইটা হচ্ছে
অরের রিলেশনশিপ দিয়ে এখানে হিসাব করছে। তো করার পরে দেখা যাচ্ছে এই যে ব্লু কালারের যে কলামটা আর রেড কালারের যে কলামটা, যে দুইটা কলামে অ্যারো সাইন দিয়ে রাখছি, এই দুইটা কলাম কিন্তু একদম এক্স্যাক্টলি একটা আরেকটা সমান। তার মানে এখান থেকে বুঝতেছি আমরা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দ্যাটস ইট। সো যদি কখনো তোমার এই ধরনের কিছু একটা প্রুফ করার দরকার পড়ে যে এই লেফট হ্যান্ডের সাথে রাইট হ্যান্ড হচ্ছে সমান কিনা, ঠিক আছে, সো তাহলে হচ্ছে আমরা এই জিনিস কাজ, এই ধরনের কাজগুলো ট্রুথ টেবিল দিয়ে করতে পারি। পরীক্ষায় এটা জীবনও আসবে না, কারণ এগুলো আসলে খুবই ট্রিভিয়াল স্টাফ, বাট হচ্ছে জাস্ট টু শো ইউ যে আসলে ট্রুথ টেবিলগুলো আমার কোথায় কাজে আসতে পারে আর কি। তো এই ধরনের কাজের ক্ষেত্রে ট্রুথ টেবিল কাজে আসে, এই আর কি। আচ্ছা, now we are moving to Boolean algebra. This is one of the core fundamental topics যেটাই বলো না কেন ফর 260 আর কি। সো তোমার 260 তে বেশ কিছু বা ডিজিটাল লজিক ডিজাইনে বেশ কিছু টপিক আছে, যে টপিকগুলো একদম না শিখলে কোনোভাবেই বলা যাবে না যে তুমি আসলে ডিজিটাল লজিক ডিজাইন কোর্স করে আসছো বা সামথিং। সো দিস ইজ ওয়ান অফ দোজ টপিকস আর কি, যে বুলিয়ান অ্যালজেব্রা। সো এই বুলিয়ান অ্যালজেব্রা শব্দটা আসছে আসলে অ্যালজেব্রা থেকেই। আমরা ওই যে ইন্টারে যখন ইন্টারে কি আমরা তো ছোটবেলা থেকে ক্লাস 6 7 এর সাইড থেকে যখন আমরা অ্যালজেব্রা শিখি, তখন আমরা কি শিখছি যে WX Y Z অনেক কিছু থাকে, ABCD অনেক কিছু থাকে। তারপর ওইগুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করি, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, ডিভিশন। তারপর হচ্ছে এগুলোর সাথে অনেক সময় কোএফিসিয়েন্ট থাকে, যে লেটস সে 5A প্লাস 6B এরকম, বা হচ্ছে 7X প্লাস হচ্ছে 13Y এইরকম কোএফিসিয়েন্ট থাকে বা সংখ্যা থাকে কতগুলা। তো এইখানেও আমাদের এইরকমই, এইখানে আমরা যখন অ্যালজেব্রাগুলো করব, এই অ্যালজেব্রাগুলোর সাথে এই অ্যালজেব্রাগুলোর ক্ষেত্রেও আমাদের WX Y Z ABCD এরকম থাকবে। ঠিক আছে, এরকম থাকবে, এবং এগুলা দিয়েও আমরা অপারেশন করব। কিন্তু কাহিনী হচ্ছে এগুলা দিয়ে যখন আমরা অপারেশনগুলো করব, আমাদের অপারেশনগুলো কিন্তু ওইরকম অ্যারিথমেটিক অপারেশন হবে না, যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এইরকম হবে না। রেদার আমাদের অপারেশনগুলো হবে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার, সরি কি বলি, বুলিয়ান অপারেশন। বুলিয়ান অপারেশন মানে হচ্ছে ওই যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলা না। বুলিয়ান অপারেশন মানে হচ্ছে অ্যান্ড অর নট, এক্স অর এক্স ন্যান্ড নট, এগুলার যে রিলেশনশিপগুলো যেগুলো শিখে আসছি, এগুলার যে লজিকগুলো শিখে আসছি, ওই অপারেশনগুলা। ঠিক আছে, সো নর্মাল অ্যালজেব্রার মতনই, কিন্তু জাস্ট অপারেশনের সাইডে ডিফারেন্স আছে। অলসো আমরা যখন নর্মাল অ্যালজেব্রা শিখছি, তখন আমাদের অনেকগুলো থিওরেম শিখতে হয়েছে, অনেক ফর্মুলা শিখতে হয়েছে, যেমন A+B² A³ + B³ A-B হোল কিউব, এরকম অনেকগুলো ফর্মুলা শিখে আসছি। তো এখানেও আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা করব, উই হ্যাভ টু মেমোরাইজ বা উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সাম ফর্মুলাজ আর কি। তো ওই ফর্মুলাগুলো সবই হচ্ছে এখানে দেওয়া আছে। এই ফর্মুলাগুলো সবগুলাই তোমার কাজে লাগবে। এখন সবগুলাই যদি কাজে লাগে স্যার, তাহলে কোশ্চেন হচ্ছে এই সবগুলা স্যার মুখস্থ করবো কিভাবে, এতগুলা ফর্মুলা? তো তুমি খেয়াল করলে দেখবে এত ফর্মুলা তোমার আসলে মুখস্থ করতে হবে না। কিছু কিছু ফর্মুলা খুবই খুবই স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা আর কি, যেগুলো আসলে চাইলেও মুখস্থ করার মতন কিছু নাই। যেমন হচ্ছে ধরো এটা X+0 = X, ঠিক আছে, এখন এটা যে এক্স, এটা তুমি কিভাবে বুঝতেছো, এটা কি আদৌ তোমার মুখস্থ করার প্রয়োজন আছে নাকি? একটু চিন্তা করে দেখো। একটা হচ্ছে তুমি বলতে পারো যে স্যার X+0 তো এক্সই হবে, তো এটা কিন্তু স্যার অ্যাডিশন না। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট দিস ইজ নট অ্যাডিশন, দিস ইজ বুলিয়ান অপারেশন। এটা X OR 0 = X, এটা কিন্তু অ্যাডিশন না, অ্যাড করতেছি না আমরা। সো X OR 0 = X যদি হয়, এটার লজিকটা কি, লজিকটা কিভাবে কাজ করে দেখো। এখানে তো জিরোই আছে, এখন এক্স এর ভ্যালু কি সেটা বলে দেওয়া নাই। সো এক্স এর ভ্যালু কুড বি 0, এক্স এর ভ্যালু কুড বি 1। যদি এক্স এর ভ্যালু 0 হয়, তাহলে 0 আর 0 যদি অর করো, তাহলে আউটপুটে ভ্যালু আসবে 0। কিন্তু যদি এক্স এর ভ্যালু 0 না হইতো, যদি এক্স এর ভ্যালু হইতো 1, ওকে, সেই ক্ষেত্রে 1 আর 0 যদি অর করো, তাহলে আউটপুটে আসবে হচ্ছে 1। তার মানে আউটপুটে কত আসতেছে সেটা কিন্তু আসলে আমার এই জিরোর উপর ডিপেন্ডেন্ট না কোনোভাবেই। আউটপুটে কত আসতেছে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে আমার এক্স এর উপর। দ্যাটস ওয়াই জিরোর সাথে যদি কোনো কিছু অর করো, তাহলে ওই কোনো কিছু যেটাকে করতেছো, ওই জিনিসটাই আসলে অ্যান্সারে আসে আর কি বেসিক্যালি। সো এই কারণে X OR 0 = X। সিমিলারলি তার পরেরটাও কিন্তু সেমই, তুমি চিন্তা করো X.1 = X। এখন এক্স এর ভ্যালু যদি 0 হয়, 0 আর 1 অ্যান্ড করলে আউটপুটে 0। কিন্তু এক্স এর ভ্যালু যদি এখানে 0 না থেকে যদি 1 থাকতো, তাহলে 1 আর 1 অ্যান্ড করলে আউটপুটে হচ্ছে 1। দেন এগেইন, সো আউটপুটে অ্যান্সার কি আসবে সেটা কিন্তু আমার 1 এর উপর ডিপেন্ডেন্ট না, সেটা আমার এক্স এর উপর ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই X.1 বা X and 1 আউটপুটে হচ্ছে এক্স লেখা হয়েছে।
ওকে। সো এইভাবে কিন্তু চাইলে তুমি এগুলা, এই ছোট ছোট ইকুয়েশন গুলা খুব সহজেই প্রুফ করা যায় বা খুব সহজেই বোঝা যায়। সো এগুলো আসলে মুখস্থের কিছু নাই। বা ধরো এর পরেরটা, এটা তো একদমই চাইলেও মুখস্থ করার কিছু নাই, মানে এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু ওয়াই প্লাস এক্স, এটা আসলে কি বা মুখস্থ করবা তুমি, জাস্ট সাইড চেঞ্জ করছে আর কিছুই না। সো বা এর পরের, এই যে আরো কয়েকটা আছে, যেমন এটা এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়াল টু ওয়ান, কিভাবে ওয়ান, এটা আসলে মুখস্থ করার কিছু নাই, কারণ তুমি এটা নিজেই চিন্তা করলেই বোঝা যায়। যেমন এক্স এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে এক্স প্রাইমের ভ্যালু হবে ওয়ান। আবার এক্স এর ভ্যালু যদি ওয়ান হয়, এক্স প্রাইমের ভ্যালু হবে জিরো। তাহলে ওয়ানের সাথে জিরো বা জিরোর সাথে ওয়ান যদি অর করো, তাহলে আউটপুটে তো ওয়ানই আসবে। সো এগুলা আসলে একদমই সহজ, একদমই ট্রিভিয়াল স্টাফ, এগুলা মুখস্থ করার মতন কিছুই নাই। কিছু কিছু ফর্মুলা হয়তো আছে যেগুলো তোমার হয়তো একটু প্র্যাকটিস করা দরকার। যেমন ধরো, লেটস সে এই ডিস্ট্রিবিউটিভ লয়ের প্রথমটা তো সহজ, জাস্ট ব্র্যাকেটটা ভেঙে দিছে। সেকেন্ডটা হয়তো তুমি একটু প্র্যাকটিস করতে পারো, যে এক্স প্লাস ওয়াই জেড থেকে যে এইভাবে লেখা যায় এরকম আর কি। বা হচ্ছে এই যে পরের দিকের ডি মর্গানের ফর্মুলা যেটা, বা অ্যাবজর্পশন ল যেগুলা, এগুলা ধরো আমাদের একটু হয়তো পড়তে হবে আর কি, যেগুলো আমাদের ডাইরেক্ট আমরা বলতে পারবো না, বা ডাইরেক্ট তো সহজে প্রুফ করা যায় না। ছোট ছোট ফর্মুলাগুলো আসলে এমনিতেই প্রুফ করে ফেলা যায়, কিন্তু একটু বড় ফর্মুলাগুলো তোমার হয়তো এমনিতে প্রুফ করা যাচ্ছে না। সো এই বড় ফর্মুলাগুলো প্রুফ করার জন্য তুমি ওই যে শিখে আসছো ট্রুথ টেবিল, ওই ট্রুথ টেবিল দিয়ে আসলে প্রুফ করা যায় বড় ফর্মুলাগুলো। যেমন তুমি যদি চাও যে হ্যাঁ, এটা যে আসলে এখানে লিখে দিচ্ছে যে এইটা আর এটা নাকি সমান, এটা যে সমান এটা আমি বুঝবো কিভাবে, তো বুঝবা তুমি হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করে দেখতে পারো। এই অংশটা প্রুফ করো, এই অংশটা বের করো ট্রুথ টেবিলে, এই অংশটা বের করো, করলে দেখবা যে এই দুইটা সমানই আসছে। ঠিক আছে, তো ওইভাবে চাইলে কিন্তু হিসাব করা যায়। তো আমাদের আসলে এগুলা কোনোটাই প্রুফ করার প্রয়োজন নাই, কারণ এগুলো আসলে প্রুফ করেই তারপরে ফর্মুলা ডিজাইন করা হয়েছে। সো এগুলো আসলে কোনোটাই প্রুফ করার মতন কিছু নাই আর কি, এগুলো অলরেডি প্রুফ করা ফর্মুলাগুলা। আমাদের বরং লাগবে এগুলা ইউজ করে অন্যান্য কি কি আহ, নতুন নতুন জিনিসপত্র প্রুফ করা যায়, সেই জিনিসগুলা, এটাই আর কি। ঠিক স্যার আছে। আমাদের কি স্যার নামগুলা লাগবে? নামগুলা লাগবে না স্যার, কিচ্ছু লাগবে না, এসব নাম টাম, জাস্ট ফর্মুলাগুলা খেয়াল রাখলেই হবে। এটাই, কোনো নাম লাগবে না, নাথিং। ওকে, কোনটা কত নাম্বার থিওরাম, কত নাম্বার পোস্টুলেট, এগুলা কিচ্ছু লাগবে না, জাস্ট হচ্ছে এক্সাক্ট ফর্মুলাগুলো হচ্ছে আমার লাগবে আর কি, এটাই। কিন্তু এই ফর্মুলাগুলো সবগুলাই আমার লাগবে, এইটা হচ্ছে খেয়াল রাখতে হবে, ফর্মুলাগুলো সবগুলাই লাগবে। সো আস্তে আস্তে প্র্যাকটিস যখন করবা সবগুলাই হয়ে যাবে। বাট যে যেটা বললাম, যে সবগুলো আসলে তোমার হয়তো এত বেশিক্ষণ পড়তে হবে না, ওই দুই তিনটা ফর্মুলা হয়তো আছে যেগুলো তোমার একটু বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে, বাকিগুলো স্ট্রেট ফরওয়ার্ড আর কি। আচ্ছা। সো এই ফর্মুলাগুলো দিয়ে কি কাজ করে সেটাতে আমরা একটু পরে যাব। বাট সেটাতে যাওয়ার আগে আমরা একটা প্রিন্সিপাল পড়বো এখন, যেটা বুলিয়ান অ্যালজেব্রার একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, হুইচ ইজ নোন এজ ডুয়ালিটি প্রিন্সিপাল। তো ডুয়ালিটি প্রিন্সিপাল জিনিসটা কি? এই ডুয়ালিটি প্রিন্সিপাল জিনিসটা হচ্ছে, এখানে লেখা আছে খেয়াল করো, এভরি ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। এখন ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন কথাটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই ধরনের একটা এক্সপ্রেশন যেখানে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড দেই। ধরো প্রশ্নে দিয়ে দিছি যে সামথিং ইকুয়ালস টু সামথিং, বা এই যে এইখানে যে এক্সপ্রেশনটা ছিল যেটা ট্রুথ টেবিল দিয়ে আমরা প্রুফ করলাম, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সো এইরকম এই ধরনের কোনো এক্সপ্রেশন, এখানে দেখবা ব্র্যাকেটে ইকুয়ালিটি লেখা, মানে এই ধরনের কোনো এক্সপ্রেশন যেখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আছে, এই ধরনের কোনো একটা এক্সপ্রেশন রিমেইনস ভ্যালিড, অর্থাৎ ভ্যালিড থেকে যাবে, ইফ দ্য অপারেটরস অ্যান্ড আইডেন্টিটি এলিমেন্টস আর ইন্টারচেঞ্জড। অপারেটর মানে হচ্ছে এই যে প্লাস এবং ডট, প্লাসের জায়গায় ডট এবং ডটের জায়গায় প্লাস, এরকম। আর আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে ওয়ানের জায়গায় জিরো এবং জিরোর জায়গায় ওয়ান। সো এরকম। ঠিক আছে। সো এই জিনিসগুলা যদি চেঞ্জ করা হয়, প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, এবং ওয়ানের জায়গায় জিরো এবং জিরোর জায়গায় ওয়ান, তাহলে নতুন যে এক্সপ্রেশনটা পাওয়া যাবে সেটাও হচ্ছে একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন। এটার মানে হচ্ছে এটাই। তাহলে ডুয়ালিটি প্রিন্সিপালটা হচ্ছে এরকম। এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি, যে আমার এই ধরনের একটা এক্সপ্রেশন যদি তোমাকে দেওয়া হয় যেটাতে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটার এই চেঞ্জগুলো যদি করা হয়, প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এই এক্সপ্রেশন আসলে কোথাও ওয়ান আর জিরো নাই, যদি থাকতো তাহলে বলা যেত আর কি। তো এটাতে তো নাই, এটাতে শুধু প্লাসের জায়গায় ডট আর ডটের জায়গায় প্লাস, অর্থাৎ এই যে চেঞ্জ করছে দেখো, প্লাসের জায়গায় ডট বসাইছে, ডটের জায়গায় প্লাস। সো বেসিক্যালি এন্ড এর জায়গায় অর, অরের জায়গায় এন্ড, এইটা বসানো আর কি। সো এন্ড এর জায়গায় অর, অরের জায়গায় এন্ড, এইভাবে বসানো। সো বসাইলাম, বসানোর পরে নতুন যে এক্সপ্রেশনটা পাওয়া যাবে সেইটারও আসলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডেই হবে। এটাই হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল। সো ব্যাপারটা অনেকটা এরকম, যে তোমাকে আমি যেটা দিয়ে দিছি সেটাতে তো আমি তোমাকে বলেই দিচ্ছি যে এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা তো আমার কোশ্চেন, কোশ্চেন তো আমি দিয়েই দিছি। কিন্তু তুমি এটাকে চেঞ্জ করে এমন একটা এক্সপ্রেশন বের করছো
এই এক্সপ্রেশন তো আমি তোমাকে কোথাও দিয়ে দিই নাই কোশ্চেনের মধ্যে, এই এক্সপ্রেশনটা কোথাও ছিল না, কিন্তু তুমি এটাকে এমনভাবে ফর্মুলেট করছো যে করার পরে নতুন যেটা আসছে এইটারও যদি ট্রুথ টেবিল দিয়ে হিসাব করা যায়, দেখবা যে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমানই হবে। সো বেসিক্যালি টু ফর দ্য প্রাইস অফ ওয়ান আর কি, যে আমার একটা জিনিস ছিল প্রুফ করা, সেটার থেকে তুমি এমনভাবে ফর্মুলেট করছো যে আরেকটা এমন জিনিস পাইছো যে সেটাও আসলে ওই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়ালি হয়। সো একটার থেকে দুইটা সিমিলার টাইপ জিনিস বানানো আর কি, এরকম। সো যদি কখনো বলে যে ডুয়ালিটি প্রিন্সিপাল জিনিসটা কি এক্সাম্পল দিয়ে লেখো, তাহলে জাস্ট এই যে এটা এভাবে লিখে এরকম অনুযায়ী এক্সাম্পল দিয়ে লিখে নিজের মতন একটা এক্সাম্পল দিলেই হবে। এখানে তো এটার পাশে কোথাও ওয়ান আর জিরো নাই, তো যদি এখানে ওয়ান থাকতো আর কি, সাপোজ প্লাস ওয়ান, তাহলে তুমি এই যে পরের লাইনে প্লাসের জায়গায় ডট, ওয়ানের জায়গায় চেঞ্জ করে জিরো, এইভাবে লিখতা আর কি। ঠিক আছে, দ্যাটস ইট। সো এটা এখানেও দেওয়া আছে, খেয়াল করলে দেখবে যে এখানে যেমন একটা এক্সাম্পল আছে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। সো এখানে প্লাসের জায়গায় ডট, ওয়ানের জায়গায় জিরো, ওই অনুযায়ী চেঞ্জ করে এই ফর্মুলা আসছে, সরি এই এক্সপ্রেশন আসছে আর কি। তো তার মানে ডুয়ালিটি প্রিন্সিপাল হচ্ছে এইটা, যে কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন, ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনের যদি আমি এই প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস এবং ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এই অনুযায়ী ইন্টারচেঞ্জ করি, করার পরে নতুন যে এক্সপ্রেশনটা পাবো সেই এক্সপ্রেশনেও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়ালি হবে, অর্থাৎ ওইটাও একটা ভ্যালিড এক্সপ্রেশনই হয়ে যাবে আর কি, বেসিক্যালি। সো এই হচ্ছে আমার ডুয়ালিটি প্রিন্সিপাল। এই ডুয়ালিটি প্রিন্সিপালের কনসেপ্টটা আমার একটু পরে আবার কাজে লাগবে, কারণ হচ্ছে অন্য আরেকটা জিনিস শিখবো আমরা, ওই জিনিসটা শেখার জন্য এই একটা ফাংশনকে ডুয়েল কিভাবে করে, এই যে প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এই কনসেপ্টটা আমার কাজে আসবে আর কি কিছুক্ষণ পরেই আবার। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? স্যার এই যে এখানে আপনি মানে প্লাসের জায়গায় মানে অরের জায়গায় অ্যান্ড হচ্ছে, জি। অ্যান্ডের জায়গায় কাইন্ড অফ অর হচ্ছে, সাইনটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে চেঞ্জ হয়ে যাওয়ার কথা না স্যার এটা? স্যার, হ্যাঁ, বলো। আমাদেরকে এই নোটগুলো কি স্ল্যাকে দিয়ে দেওয়া যাবে? কোন নোটগুলা? স্যার, আপনি যেগুলো স্লাইড পড়াচ্ছেন স্যার, এগুলো কি তো স্ল্যাকে দিয়ে দিচ্ছি দেওয়া স্যার, যাবে? স্ল্যাকে তো দেওয়াই হচ্ছে, লেকচার ওয়ান আর টু তো দেওয়াই আছে। ও, এটা তো স্যার লেকচার, আগের স্ল্যাক ক্লাসের চালাতে পারি না তো। রেকর্ডিংটা পাই নাই স্যার। রেকর্ডিংও তো স্যার স্ল্যাকে দিয়ে দিস, রেকর্ডিং তো স্যার স্ল্যাকে দিয়ে দিছি যতদূর মনে পড়ে আমার। দিছি না স্ল্যাকে স্যার? অন্য কেউ একটু বলবা? রেকর্ডিংটা কি Yes, স্যার sir. স্ল্যাকে দেই নেই? Yes, sir. Yes. Yes, sir. হ্যাঁ দিয়েছি। সো স্ল্যাকে দেওয়া আছে স্যার, আগের ক্লাসের রেকর্ডিং স্ল্যাকে দেওয়া আছে, আজকেরটার রেকর্ডিংও স্ল্যাকে দেওয়া হবে, স্লাইড অলরেডি স্ল্যাকে লেকচার ওয়ান আর টু এরটা দেওয়া। প্লাস হচ্ছে তোমাদের শুরুতে দেখবে একটা বড় পোস্ট করা আছে, ওইটার মধ্যে একসাথেই সব স্লাইড দেওয়া, মানে পুরো ফোল্ডারটাই দেওয়া আছে স্লাইডের, ঠিক আছে? সো যে তুমি যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারো, আর প্রতি লেকচার শেষ হইলে ওইখানে এমনিতেই স্লাইডটা দিয়ে দিই। সো ওইখান থেকেও তো তুমি পাবাই। ঠিক আছে, সো এইগুলা রিসোর্স নিয়ে কোনো ইস্যু হবে না, রিসোর্স সবসময় তুমি স্ল্যাকে ঢুকলেই পাবা। ঠিক আছে, তোমার স্ল্যাকে ঢোকাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি এমন কেউ থাকি যে যে স্ল্যাকেই জয়েন নাই, সে আসলে কিচ্ছু পাবা না, তো সে হচ্ছে আমাকে একটু মেইল করে রাখবা, আমি তোমাকে স্ল্যাকে জয়েন হওয়ার ব্যবস্থা করবো আর কি, এটাই। আচ্ছা, আর একজন মনে হয় বলছিল যে হ্যাঁ কি প্লাসের জায়গায় ডট মানে এন্ডের জায়গায় আর অরের জায়গায় এন্ড, এটা নিয়ে কি সমস্যা ছিল আরেকবার বলো তো কোশ্চেনটা স্যার একটু। স্যার এই যে এখানে আপনি যে মানে অরের জায়গায় অ্যান্ড বসছে, অ্যান্ডের জায়গায় অর হুম। বসে, তাহলে স্যার মানে মাল্টিপ্লিকেশনের সময়, অ্যাডিশনের সময় এগুলো চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? স্যার এগুলা ফর্মুলা। আসলে চেঞ্জ হওয়া, এটাই ওরা বলতেছে যে তুমি এগুলা যখন চেঞ্জ করতেছো, এগুলো কিন্তু ফার্স্ট অফ অল মাল্টিপ্লিকেশন আর এডিশন না, বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে এন্ড আর অর অপারেশন, তুমি বললাই। সো এইভাবে চেঞ্জ করার পরে মানে এটাই তো হওয়ার কথা ছিল, যেগুলো সব চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে তুমি এখন হিসাব করলে দেখবা যে তুমি এইটার মধ্যেও এই এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়ালি আসতেছে, মানে এইটার সাথে তো আর এইটা মিলবে না, এই দুইটা অবভিয়াসলি সেপারেট, ঠিক আছে? কিন্তু নতুন যে এক্সপ্রেশনটা বের করছো সেইটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়ালি হবে, এটাই বলতেছে ওরা। ও মানে স্যার মানে উপরের সাথে উপরের মানে ভ্যালুটার সাথে নিচের ভ্যালুটা ম্যাচ খাবে না, বাট দে দে উইল বি ইকুয়াল। রাইট, দে উইল বি ইকুয়াল আর কি, এটাই। মানে উপরেরটার সাথে নিচেরটা ম্যাচ করবে না অবভিয়াসলি, ভ্যালু যেহেতু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু উপরেরটাতে যেমন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে, তেমনি নিচেরটাতেও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়ালই হবে। বুঝছি স্যার, যে প্রশ্ন ইস করছিলা স্যার, স্যার? ইস স্যার। ওকে। ওকে। আচ্ছা, সো এই জিনিসটা একটু মাথায় রাখো, ডুয়ালিটির কনসেপ্টটা আমরা একটু পরে এটা আবার কাজে লাগাবো। নাও ইউ আর মুভিং ইনটু সিম্পলিফিকেশন। ওই যে আমরা ফর্মুলাগুলো পড়ে আসছি না, ওই ফর্মুলাগুলো দিয়ে আমরা কি কাজ করব সেটা দেখবো আর কি। তো এখানে চারটা র্যান্ডম ফাংশন দেওয়া আছে, তুমি খেয়াল করলে দেখবা F1 F2 F3 F4।
এই চারটা র্যান্ডম ফাংশন, এগুলো জাস্ট র্যান্ডম, এই জন্য আমি র্যান্ডমই বলছি যে এগুলো আসলে কোথা থেকে আসছে স্যার, কেমনে জেনারেট হইলো, এগুলোর কোনো অ্যান্সার নাই, এগুলো জাস্ট বোঝানোর জন্য র্যান্ডম চারটা ফাংশন লিখছে। তো এই চারটা ফাংশনের আমরা চাইলে ট্রুথ টেবিলটা ডিজাইন করতে পারতাম। তো ওই যে রাইট সাইডে ট্রুথ টেবিলটা ডিজাইন করা আছে, দেখো তিনটা ডিস্টিংগুইশেবল ভেরিয়েবল আছে এখানে, এক্স ওয়াই জেড, তিনটার জন্য আটটা কম্বিনেশন, এবং তারপরে F1 F2 F3 F4 চারটা ফাংশনের জন্য ট্রুথ টেবিলে আউটপুট কলামগুলো লিখছে, লিখে ওইখানে কিছু না কিছু আসছে আর কি। তো এই ট্রুথ টেবিল দেখে স্যার আমাকে কি কেউ বলতে পারবা যে এখানে কোন ফাংশনগুলা বা কোন আউটপুটের কোন কলামগুলা সেম একটা আরেকটার সাথে? আউটপুটের কোন কলামগুলা হচ্ছে সেম এই ট্রুথ টেবিল অনুযায়ী স্যার? F3, F4, F3 F2 আর F4, F3 আর F4, হ্যাঁ F4 F3, F4, হ্যাঁ। রাইট। F3 আর F4, এটা খেয়াল করে দেখো, একদম সেম, ঠিক আছে। তো এখন তাহলে তুমি খেয়াল করো, এটা তো তুমি তাহলে ট্রুথ টেবিল দেখে বুঝতেছো যে F3 = F4, কিন্তু আমি যদি তোমাকে বলি যে এটা ট্রুথ টেবিল দিয়ে সলভ করা যাবে না, এটা তুমি আমাকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে প্রুফ করে দেখাবা যে F3 আর F4 যে সমান, ঠিক আছে। সো হাউ ডু ইউ ডু দ্যাট? সো ওই ক্ষেত্রে আমরা এই যে ফর্মুলা ইউজ করে এটা করতে পারি। এই হচ্ছে আমার F3 ইকুয়েশনটা। তারপরের লাইনে আমি জাস্ট ব্র্যাকেটগুলোকে তুলছি, তারপরের লাইনে আমি এই ফার্স্টের দুইটা অংশ থেকে এক্স প্রাইম জেডটাকে কমন নিছি। সো এই যে এক্স প্রাইম জেডটাকে কমন নিলাম, নিলে বাকি অংশ থাকতেছে ওয়াই প্রাইম প্লাস ওয়াই, আর এই পাশে যেটা ছিল এটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তারপরের লাইনে এই ওয়াই প্রাইম প্লাস ওয়াই এইটাকে বাদ দিয়ে এখানে লিখতেছি ওয়ান। কোন ফর্মুলা ইউজ করে লেখা হচ্ছে স্যার, এখান থেকে দেখে বলো তো। ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান, এটা কোন ফর্মুলা ইউজ করে লিখতেছি? 5 নম্বরটা Complement. পোস্টুলেট কমপ্লিমেন্ট, রাইট। এই যে পোস্টুলেট 5 বা কমপ্লিমেন্ট যেটা, এটা এক্স প্লাস এক্স প্রাইম ইকুয়ালস টু ওয়ান, তার মানে ওয়াই প্লাস ওয়াই প্রাইম ইকুয়ালস টু ওয়ানই হবে, লিখলাম। তারপরের লাইনে আবার এক্স প্রাইম জেড ডট ওয়ান, এর পরের লাইনে আমি জাস্ট লিখতেছি এক্স প্রাইম জেড। তাহলে এই যে এই লাইন থেকে যে তার পরের লাইন লিখলাম, এটা কোন ফর্মুলা ইউজ করে লেখা হচ্ছে বলো তো? Sir, can you please repeat the ইয়া, শিওর। সো previous? যে স্যার আমার আম, তোমার কথা মনে হয় কেটে গেছে, বুঝতেছি। ইলেকট্রিসিটি চলে গেছিল এই জন্য আমি আচ্ছা, ফাইন। সো এখান থেকেই তো রিপিট করতে বলতেছো নাকি স্যার? যে বলতেছিলাম মানে এখান থেকে রিপিট করব নাকি আরো আগের থেকে? আচ্ছা, আচ্ছা স্যার স্যার আপনি একটু এক্স আগে প্রাইমটা থেকে তো রিপিট করে দেন। এক্স এর উল্টা না স্যার? আচ্ছা, এখান কোনটা এক্স এর উল্টা? স্যার এক্স প্রাইম যেটা হ্যাঁ, এটা কি এক্স এর উল্টাই তো? আচ্ছা রাইট রাইট। হ্যাঁ স্যার, আগের থেকে রিপিট বলতে স্যার কোনখান থেকে, মানে কোন জায়গাটার থেকে সেটা বলতে হবে তো স্যার। কোথা থেকে শোনা যায় এখন? শোনা যাচ্ছে কিন্তু কথা কেটে কেটে আসতেছে। স্যার হচ্ছে একটু মানে আগের পার্টটা রিপিট করতে পারবেন? আমি হচ্ছে মানে আগের ওই পার্টটা কোন পার্টটুকু পার্টটা দেখতে স্যার, পারি ওইটা নাই জানতে আমার চাচ্ছি। ইয়ার। আগের পার্টটা কোন পার্টটা? এই যে স্যার এখান থেকে প্লিজ। আচ্ছা, সো ডুয়েলিটি। সো আমি আরেকবার বলতেছি, যারা অলরেডি শুনছি তারা তো শুনছি, আর যারা শুনি নাই, ঠিক আছে। সো ডুয়েলিটি প্রিন্সিপালটা খুবই সহজ, সেটা হচ্ছে যে আমার আম, যে আহ, কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশন মানে হচ্ছে এমন একটা এক্সপ্রেশন যেখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল থাকবে। সো এই ধরনের একটা এক্সপ্রেশন যদি আমি এইভাবে চেঞ্জ করি, অর্থাৎ প্লাসের জায়গায় ডট বসাই, ডটের জায়গায় প্লাস, যেমন এখানে বসাইছি এরকম, যে ডটের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় ডট, এইভাবে যদি চেঞ্জ করি, এবং ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এখানে তো কোথাও ওয়ান আর জিরো নাই, যদি থাকতো তাহলে হচ্ছে আমি বসাইতাম, যেমন সাপোজ এখানে যদি এমন থাকতো, এইখানে এইভাবে বসাইতাম। তো এইভাবে চেঞ্জ করার পরে নতুন যে এক্সপ্রেশনটা পাবো, এই যে নতুন এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটারও তুমি যদি ট্রুথ টেবিল দিয়ে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড জেনারেট করো আর কি, জেনারেট করলে দেখবা এই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডই আসতেছে, অর্থাৎ দুই সাইড ইকুয়াল আসতেছে। তো এটাই হচ্ছে ডুয়ালিটি প্রিন্সিপাল, যে কোনো একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনকে যদি আমরা এইভাবে অপারেটরগুলোকে ইন্টারচেঞ্জ করি, বা এই ওয়ান আর জিরোকে ইন্টারচেঞ্জ করি, করলে নতুন যে এক্সপ্রেশনটা পাবো সেইটাও একটা ভ্যালিড বুলিয়ান এক্সপ্রেশনই হয়, অর্থাৎ সেটারও লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কমপ্লিটলি একটা আরেকটার ইকুয়ালি হয়। সো এটাই বলছি হচ্ছে আগের পার্টটাতে আর কি। সো এবং বলছি যে এই জিনিসটা একটু মাথায় রাখতে, কারণ এই জিনিসটা আমাদের কিছুক্ষণ পরে আবার কাজে লাগবে আর কি। বুঝতে পারছি স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। আর তারপরে আসছিলাম হচ্ছে এইটাই। তো এটাতে এসে বলছিলাম যে এখানে চারটা র্যান্ডম ফাংশন দেওয়া আছে,
এই চারটা র্যান্ডম ফাংশনের জন্য এখানে ট্রুথ টেবিল জেনারেট করছে নর্মালি। সো ট্রুথ টেবিল দেখে আমি বলছিলাম যে কোন দুইটা ফাংশন হচ্ছে একদম একটা আরেকটার মতন ইকুয়াল, সেম টু সেম। তো দেখে বোঝাই যাচ্ছে F3 আর F4 হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, কিন্তু এখন কাহিনী হচ্ছে এটা ট্রুথ টেবিল দিয়ে আমরা করব না। এটা ট্রুথ টেবিল দিয়ে না করে আমি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে প্রুফ করতে চাই যে F3 আর F4 যে সমান। সেইটা কিভাবে করব? তো সেইটা করার জন্য আমরা ফার্স্টে ফাংশনটা লিখছি F3 যেটা ছিল আর কি, বড় ফাংশনটা। সেকেন্ড লাইন হচ্ছে ব্র্যাকেটগুলোকে জাস্ট তুলে দিয়েছি। তারপরে হচ্ছে এই প্রথম দুইটা টার্ম থেকে কমন নিছি, এক্স প্রাইম জেড, এই যে কমন নিলাম, নিয়ে লিখলাম হচ্ছে ওয়াই প্রাইম প্লাস ওয়াই লিখলাম। লেখার পরে তারপরের লাইনে এই ওয়াই প্রাইম প্লাস ওয়াইকে বাদ দিয়ে আমরা লিখতেছি ওয়ান। কোন ফর্মুলা দিয়ে তোমরা বলছো অলরেডি, এই যে এটা এক্স প্লাস এক্স প্রাইম ইকস টু যেহেতু ওয়ান, তাহলে ওয়াই প্লাস ওয়াই প্রাইম মানেও ওয়ানই হবে, লিখলাম। তারপরের লাইনে এক্স প্রাইম জেড ডট ওয়ান যেটা, সেটার থেকে হয়ে গেছে এক্স প্রাইম জেড। এটা কোন ফর্মুলা ইউজ করে লেখা হয়েছে স্যার? আইডেন্টিটির বি নাম্বারটা। রাইট, আইডেন্টিটির বি নাম্বারটা এক্স ডট ওয়ান ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স এর জায়গায় এখানে আছে হচ্ছে এক্স প্রাইম জেড আর কি। সো এক্স প্রাইম জেড ডট ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স প্রাইম জেড, দ্যাটস ইট। আর বাকি অংশ তো অ্যাজ ইট ইজ আছে প্রথম থেকেই। সো এই যে যেটা আসলো, এই জিনিসটাই কিন্তু আসলে আমার F4 এর ইকুইভ্যালেন্ট ফাংশন আর কি। ঠিক আছে, তো তার মানে এইভাবে আমরা ফর্মুলা দিয়ে দিয়ে কিন্তু প্রুফ করে ফেললাম যে F3 ইকুয়ালস টু F4। এখানে কিন্তু কোনো জায়গাতেই তোমার কোনো ফর্মুলার নাম লিখতে হবে না যে তুমি কোন ফর্মুলা ইউজ করে এটা ডিরাইভ করলা বা সামথিং, বা সাইড নোট দিতে হবে না যে ফর্মুলাটা কেমন ছিল বা কোন ফর্মুলার নাম লিখতে হবে, এরকম কিচ্ছু করতে হবে না। জাস্ট এইখানে যেভাবে করা সেম টু সেম তুমিও ওইভাবেই করবা। ঠিক আছে, ইউ জাস্ট হ্যাভ টু নো অল দ্য ফর্মুলাস। কারণ তুমি যদি ফর্মুলাগুলো না জানো তখন তুমি বুঝবা না যে এটা কোনটা কি ভাঙতে হবে না হবে এরকম আর কি। এটা তো অনেক ইজি ছিল, অবভিয়াসলি সামনের দিকের গুলো এত ইজি থাকবে না, বাট বা পরীক্ষার গুলো এত ইজি থাকে না। সো তোমার সবগুলো ফর্মুলা জাস্ট জানতে হবে, কিন্তু কোনো সাইড নোট এখানে ইউজ করতে হবে না যে এই অমুক ফর্মুলা ইউজ করে আমি এই লাইনটা ডিরাইভ করছি বা সামথিং, এরকম কিছু লাগবে না। তো এই সলিউশনটা যেটা করা হয়েছে, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? নাই? স্যার আচ্ছা, সো এখন তাহলে তোমরা আমাকে কিছু জিনিসপত্রের অ্যান্সার বলতে পারা উচিত। এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে, এক নাম্বারটার অ্যান্সার বলো, এটা খুবই সহজ, এটার অ্যান্সারটা বলো। কি আসে স্যার এটার শুধু অ্যান্সার? এক্স হবে না স্যার এটা? রাইট, শুধু এক্স হবে, কারণ এখানে হচ্ছে এক্স কমন নিয়ে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই প্রাইম, যেটার মানে হচ্ছে কি ওয়ান। ওয়ান। রাইট, আনসার থাকে হচ্ছে শুধুমাত্র এক্স। ডি নাম্বারটা করে দিতে পারবা স্যার কেউ? ডি নাম্বারের অ্যান্সার কি হবে সেটা? এক্স ওয়াই হবে না স্যার? এক্স ওয়াই থাকতেছে, এক্স এক্স প্রাইম তো জিরো হয়ে যাচ্ছে। রাইট, এক্স এক্স প্রাইম জিরো হয়ে যাচ্ছে, আর এদিকে এক্স ওয়াই, তাহলে হচ্ছে জিরো প্লাস এক্স ওয়াই। সো এটা কিন্তু একটা ফর্মুলাই আসলে, তুমি খেয়াল করলে দেখবা এই যে এক্স প্লাস জিরো ইকস টু এক্স, তাহলে এক্স ওয়াই প্লাস জিরো ইকস টু হচ্ছে এক্স ওয়াই। মানে আমরা হয়তো ইনটুইটিভলি এইভাবে চিন্তা করতেছি যে হ্যাঁ এটার সাথে এটা জিরো আর যোগ করতেছি তাহলে তো এটাই আসবে, ইটস নট যোগ। ঠিক আছে, এটা কিন্তু যোগ না, এটা কিন্তু অর অপারেশন। এই যে এই অপারেশনের কারণে হচ্ছে এই ফর্মুলার কারণে এইভাবে লিখতেছি, এই আর কি। আচ্ছা, সি নাম্বারটা কে করে দিতে পারবা স্যার? সি নাম্বার, সি নাম্বারটা করে দাও তো স্যার। সি নাম্বারের অ্যান্সার কি হবে বের করে দাও। ফার্স্ট অফ অল, সি নাম্বারে কি স্যার কিছু কমন নেওয়া যাচ্ছে? না। না স্যার স্যার। কমন নেওয়া যায় না। তাহলে ডি নাম্বারে যেমন করছিলা ওই যে ব্র্যাকেট ভেঙে দিয়ে মাল্টিপ্লাই করে দিছিলা, এখানে কি এরকম মাল্টিপ্লাই বা কিছু করা যাচ্ছে? স্যার এটা হচ্ছে ওই ফর্মুলাতে পড়ে না, কোন এক্স ফর্মুলাতে প্লাস স্যার? ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। হ্যাঁ, সেটা কোন ফর্মুলাটা? এটা? নাম তো মনে নেই। হ্যাঁ হ্যাঁ। এটা? আর তিনটা তো ডিফারেন্ট জিনিস না, এক্স প্লাস ওয়াই রাইট। ইন্টু সো বার। এই যে ডিস্ট্রিবিউটিভ ল এর বি নাম্বারটা যেটা ও যেটা বলছে আর কি, যে এই ফর্মুলাতে, সো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড এই ফর্মুলাতে কেমনে ফেলা যাবে এটা তুমি চিন্তা করো। এখানে এক্স প্লাস এক্স প্রাইম ওয়াই আছে, সো এটা কিন্তু এই ফরম্যাটের সাথে ম্যাচ করতেছে, এক্স প্লাস ওয়াই জেড এই ফরম্যাটে। সো সেইটা অনুযায়ী তাহলে আমি আর পরের লাইনে এটা লিখতে পারি, এক্স প্লাস এক্স প্রাইম মানে কত স্যার? এটার মানে কত লিখবো? ওয়ান। 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 আর বাকি অংশটা থাকে এক্স প্লাস ওয়াই। তাহলে এটার অ্যান্সার কি আসবে? এক্স প্লাস
ওয়াই। তো এখন এই যে এইটা যে এইভাবে করতে হবে সেটা বোঝার জন্য কিন্তু আমার এই ফর্মুলাটা পারতে হবে। সো ইটস নট অলওয়েজ ট্রু যে সবসময় আসলে তোমার কমন নেওয়া যাবে, সবসময় তুমি গুণ করতে পারবা কমন নিতে পারবা, ব্যাপারটা আসলে এমন না। সামটাইমস ইউ হ্যাভ টু নো দ্য এক্সাক্ট ফর্মুলা, যে আমার এই ফর্মুলার সাথে ম্যাচ করে কিনা সেটা দেখতে হবে, তারপর এই ফর্মুলার মতন করে ভাঙলে তুমি অ্যান্সারটা পাবা, এই আর কি। সো দ্যাট ইজ ওয়াই দিস ফর্মুলাজ আর ইম্পর্টেন্ট। সবগুলা ফর্মুলা যদি তোমার মাথায় না থাকে, যদি দুই একটা ফর্মুলা মিসিং থাকে, তাহলে কিন্তু তুমি দেখা যাবে যে ওই হয়তো প্রশ্নে যেটা দেওয়া হয়েছে ওইটার জন্য ওই মিসিং ফর্মুলাটাই হয়তো তোমার লাগবে, ঠিক আছে, যে ফর্মুলাটা তুমি পড়ে আসো নাই। সো এই কারণে সবগুলা ফর্মুলাই আমার ভালো মতন পড়তে হবে আর কি, এই জন্য বারবার ওই একই কথাই বলতেছি। আচ্ছা, এইটার সলিউশন নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে। সো এগুলো দেওয়া আছে এখানে, বাই দ্য ওয়ে সলিউশনগুলো সবই তো আমি তো করছি, বাট এখানে দেওয়াও আছে আর কি। এখন হচ্ছে কমপ্লিমেন্ট করা। আমরা তো ওই যে বুলিয়ান অ্যালজেব্রা সিম্পলিফিকেশন শেষ হয় নাই বাই দ্য ওয়ে, এখনো সিম্পলিফিকেশন আরো এক্সারসাইজ আছে, একটু পরেই আমরা দেখব। বাট বিফোর গোয়িং টু দ্যাট আমরা এখন একটু কমপ্লিমেন্ট করা শিখবো। এটাও এক ধরনের প্রশ্ন, পরীক্ষায় আসে, কম মার্কের জন্য আসে, বাট আসতে পারে আর কি। সো কমপ্লিমেন্ট কিভাবে করে? তো কোনো একটা ফাংশনকে কমপ্লিমেন্ট করা মানে কি? কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে, ধরো তোমার কাছে যদি এ থাকে, এ কে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে এ প্রাইম বসানো। যদি তোমাকে বি বলতাম, তাহলে এটার মানে হচ্ছে বি প্রাইম দেওয়া। যদি তোমাকে আমি এ প্রাইম দিতাম, এ প্রাইমকে কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে আবার এ চলে আসা, কারণ এ প্রাইমটা যদি আবার প্রাইম করো, ওইটা আসলে ইভেনচুয়ালি এ এর সমান হয়ে যায় আর কি বেসিক্যালি। এটা ফর্মুলাতেও ছিল, এই যে ইনভলিউশন ল যেটা আর কি, কোনো একটা এক্স প্রাইমকে আবার প্রাইম করলে এক্স হয়ে যায়। সো এই এ প্রাইমকেও যদি কমপ্লিমেন্ট করো, তার মানে এটার উপরে প্রাইম আসা, তো এটার উপরে প্রাইম আসা মানে হচ্ছে ইভেনচুয়ালি ইট উইল বি এ, এই আর কি। সো এটার মানে হচ্ছে কমপ্লিমেন্ট করা আর কি। এখন আমরা কোনো একটা নির্দিষ্ট ভেরিয়েবলকে কমপ্লিমেন্ট করতেছি না, আমরা টোটাল একটা ফাংশনকে কমপ্লিমেন্ট করতেছি। সো এই ধরনের কোনো একটা ফাংশনকে যদি কমপ্লিমেন্ট করতে দেওয়া হয়, তাহলে করার সিস্টেমটা খুবই সহজ। জাস্ট দুইটা স্টেপ ফলো করবা। ফার্স্ট স্টেপ হচ্ছে টেক ডুয়েল অফ দ্য ফাংশন, যেটা তুমি অলরেডি শিখে আসছো। কোনো একটা ফাংশনের ডুয়েল ফাংশনটা বের করবা, ওই জাস্ট জাস্ট ওইটুকু মাথায় রাখবা, যে প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এইটুকু চেঞ্জ করবা। তো এই যে আমার যে ফাংশনটা আছে, এই ফাংশনটার থেকে আমি জাস্ট এন্ড এর জায়গায় অর বসাচ্ছি, অরের জায়গায় এন্ড বসাচ্ছি, যে এন্ড এর জায়গায় অর বসাইলাম, জাস্ট ডুয়েল ফাংশনটা বের করলাম। সো ওয়ান্স ইউ গেট দ্য ডুয়েল ফাংশন, দেন কমপ্লিমেন্ট ইচ লিটারেল। এখন লিটারেল কথাটার মানেটা কি? লিটারেল কথাটার মানে কিন্তু ভেরিয়েবলের মতন না। আমি যদি তোমাকে বলি এখানে কয়টা ভেরিয়েবল আছে, তোমাকে বলবা স্যার এখানে তিনটা ভেরিয়েবল আছে, এক্স, ওয়াই আর হচ্ছে জেড। কিন্তু আমি যদি তোমাকে বলি লিটারেল কয়টা আছে, এটার আনসার হচ্ছে এ একটা লিটারেল, এ একটা লিটারেল, এ একটা লিটারেল, এটা, 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 ছয়টা লিটারেল আছে এখানে। সো আমরা যখন বলতেছি কমপ্লিমেন্ট ইচ লিটারেল, তার মানে হচ্ছে আমার প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করতে হবে। কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে ওই যে বললাম, যে যেটাতে প্রাইম, মানে সাপোজ এ থাকলে কমপ্লিমেন্ট করলে আসবে এ প্রাইম, আর এ প্রাইম থাকলে কমপ্লিমেন্ট করলে আসবে হচ্ছে এ। অর্থাৎ প্রাইম না থাকলে প্রাইম বসাবো, আর প্রাইম থাকলে প্রাইমটা বাদ দিব। তো যেমন এইখানে আছে এক্স প্রাইম, এক্স প্রাইমের জায়গায় কমপ্লিমেন্ট হয়ে আসতেছে এক্স। এখানে আছে ওয়াই, ওয়াই এর জায়গায় আসতেছে ওয়াই প্রাইম। এখানে আছে জেড প্রাইম, জেড প্রাইমের জায়গায় আছে হচ্ছে জেড। এখানে আবার এক্স প্রাইমের জায়গায় এক্স, ওয়াই প্রাইমের জায়গায় ওয়াই, জেড এর জায়গায় হচ্ছে জেড প্রাইম। দ্যাটস ইট। এইটুকুই হচ্ছে তোমার অ্যান্সার। সো মাত্র দুই লাইনের মধ্যে তুমি একটা ফাংশনকে কমপ্লিমেন্ট করা শিখে গেলে আর কি, ঠিক আছে। এরকম যে কোনো ফাংশনেই দেওয়া থাকুক না কেন, তোমার কাজ হচ্ছে মাত্র দুই লাইন করা। ফার্স্ট স্টেপ হচ্ছে ফাংশনের ডুয়েল ফাংশনটা বের করা, ওই যে প্লাসের জায়গায় ডট, ডটের জায়গায় প্লাস, এইভাবে দিয়ে ডুয়েল ফাংশনটা বের করা। আর সেকেন্ড কাজ হচ্ছে ওই ডুয়েল ফাংশনটা যেটা আসছে, সেই ফাংশনের প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করা, প্রাইম না থাকলে প্রাইম দেওয়া, প্রাইম থাকলে প্রাইমটা বাদ দেওয়া। দ্যাটস ইট। এইটুকু করলে তোমার অ্যান্সার যেটা আসবে, ওইটাই হবে হচ্ছে ওই ফাংশনের কমপ্লিমেন্টেড ফাংশন, যেটা ওইটার অ্যান্সার আর কি বেসিক্যালি। বুঝতে পারছি স্যার কমপ্লিমেন্ট কিভাবে করব? কোনো কোশ্চেন? সো একটা জিনিস এখানে খেয়াল করবা, এখানে আরেকটা এক্সারসাইজ আছে বাই দ্য ওয়ে, সো এটা নিজেরা করে দেখবা, এখানে অ্যান্সার দেওয়াই আছে। সো এখানে একটা কথা লেখা আছে, সেম এজ অ্যাপ্লাইং ডি মর্গানস ল। হ্যাঁ, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে, তুমি চাইলে এটাকে ডি মর্গানের ফর্মুলা দিয়েও কিন্তু তুমি কমপ্লিমেন্ট করতে পারতা, পারতা না যে তা না। যেমন, স্যার, জি, ডুয়েল করে কমপ্লিমেন্ট করতে হবে এরকম কোনো কথা নাকি আমি ডাইরেক্ট কমপ্লিমেন্ট করতে হবে? না, ডাইরেক্ট কমপ্লিমেন্ট করা যাবে না স্যার, এটার স্টেপই দুইটা। ফার্স্টে ডুয়েল করতেই হবে, তারপরে
যে ফাংশনটা আসছে ওই ফাংশনটার প্রত্যেকটা ইয়াকে কমপ্লিমেন্ট করতে হবে, প্রত্যেকটা লিটারেলকে। আর যদি তুমি ডাইরেক্ট কমপ্লিমেন্ট করতে চাও তাহলে আর তখন তুমি এই নিয়মটা ফলো করলে হবে না, তখন তোমার এইভাবে করতে হবে, আমি এখন যেভাবে লিখতেছি, যে কমপ্লিমেন্ট করা মানে তো হচ্ছে এই ফাংশনটার উপর প্রাইম বসানো। এখন তোমার এটা ডি মর্গানের ফর্মুলায় ফেলতে হবে। এখন ডি মর্গানের ফর্মুলায় ফেললে স্যার এই যে প্রথম অংশটা যেটা এটাকে আমি এ হিসাবে ধরি, আর পরের অংশটাকে ধরলাম যে আমি বি হিসাবে ধরি আর কি, সাপোজ এরকম, তাহলে এ প্লাস বি হোল প্রাইম। এ প্লাস বি হোল প্রাইম মানে হচ্ছে ডি মর্গানের ফর্মুলা হচ্ছে এরকম, যে এ প্লাস বি হোল প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এ প্রাইম ডট বি প্রাইম। তো এই ফর্মুলা অনুযায়ী যদি আমি করতে চাই তাহলে তখন আমার জিনিসটা হবে হচ্ছে এটা, এখানে ডট এন্ড তারপরেরটা। এখন এইভাবে সমস্যা হচ্ছে তারপরের লাইনে কিন্তু তুমি আবারও ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, কারণ এই যে এই জায়গাটা এখানেও কিন্তু এরকম দুইটা আলাদা আলাদাভাবে ভাগ করা যায়, প্রথম অংশটাকে ধরলাম এ পরেরটা ধরলাম বি। তাহলে এখানেও কিন্তু আমাদের ডি মর্গানের ফর্মুলা কিন্তু অ্যাকচুয়ালি দুইটা আছে, আমি এটা লিখছি, এটাও কিন্তু একটা আরেকটা প্লাসে ফর্মুলা। একটা রাইট, মাল্টিপ্লিকেশন একটা দুইটা প্লাসে না। একটা হচ্ছে ডটে আর কি, মানে একটা এন্ড এর জন্য একটা অর এর জন্য। তো ডিমর্গানের কিন্তু আরেকটা ফর্মুলা আছে যে এ ডট বি হোল প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম প্লাস বি প্রাইম। এই ফর্মুলা অনুযায়ী তখন আবার এই অংশটা অ্যাপ্লাই করতে হবে। সো এই অংশটা অ্যাপ্লাই করলে তখন দাঁড়াবে এরকম, এই প্রথম অংশটার জন্যই আসতেছে এটা, এটাকে একটা ব্র্যাকেটে রাখি, আর এই সেকেন্ড অংশটার জন্য আবার আলাদাভাবে আসতেছে। সো এক্স প্রাইম, স্যার ওয়াই আর জেড এর মান হচ্ছে প্লাস হয়ে যাবে না? হ্যাঁ মানে ওই অংশটাকে আবারও ফেলতে হবে। ও আচ্ছা। ওই অংশটাকে আমি একবারে লিখি নাই, মানে ওই অংশটাকে তোমার আবারও হচ্ছে, এখন ওই যে ও যেটা বললো, সো এর পরের লাইনে আমার কাজ কিন্তু শেষ হয় নাই, কারণ এর পরের লাইনে যে এই অংশটা যেটা এটা কিন্তু আবার ডি মর্গানের ফর্মুলায় ফেলা যাবে, এই যে এ ডট বি হোল প্রাইম ওই ফর্মুলা অনুযায়ী। তো আমার প্রবলেমটা হচ্ছে এটাই, যেটা এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে আর কি টার্মগুলা। তো আমি যত, আমার কোশ্চেনটা যত বড় হবে আমার এই প্রসেসটা তত বেশি হবে। ঠিক আছে, এইখানে খেয়াল করো, খুব সহজে আমি মাত্র 2 লাইনে বের করে ফেলছি, কিন্তু এই যে ডি মর্গান অ্যাপ্লাই করলে এটা অনেক বড় হচ্ছে। এখন এটা তো মাত্র দুইটা টার্ম ছিল এখানে প্রশ্নের মধ্যে, প্রশ্ন তো আমি তোমাকে সবসময় দুইটা টার্ম দিব না, আমি তোমাকে প্রশ্নে 10টা টার্ম দিতে পারি। যদি প্রশ্ন আমি তোমাকে 10টা টার্ম দেই, সেই 10টা টার্ম তুমি যদি ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করে বারবার বের করতে চাও তাহলে তোমার আসলে অনেক সময় লেগে যাবে, এবং খাতেও পেজের সংখ্যাও বাড়বে, সময় লাগবে, কষ্টও বেশি হবে পুরো জিনিসটা মেনটেন করতে আর কি, বারবার বুঝে বুঝে। সো এই জন্য ডি মর্গানস অ্যাপ্লাই করা আসলে রিকমেন্ডেড না। অ্যাপ্লাই করলে যে কারেক্ট আনসার পাবা না তা না, কারেক্ট আনসারই পাবা, তুমি শেষ পর্যন্ত গিয়ে এই যে এই আনসারটাই পাবা। ঠিক আছে, কিন্তু এইটুকু অ্যান্সার পাইতে তোমার আসলে অনেক কষ্ট করতে হচ্ছে, যেখানে এটা দিয়ে মাত্র 2 লাইনে অ্যান্সারটা পাচ্ছ। সো এটা দিয়ে সুবিধা হচ্ছে যে তোমার আহ, প্রশ্নে 2টা টার্ম আছে নাকি 10টা টার্ম আছে নাকি 1000টা টার্ম আছে, ইট ডাজেন্ট ইভেন ম্যাটার, তুমি সব সময় 2 লাইনে অ্যান্সার পাবা। এক লাইনে হচ্ছে ডুয়েল বের করবা আর এক লাইনে কমপ্লিমেন্ট বের করবা। আর ডি মর্গান দিয়ে করলে অনেক অনেকগুলা লাইন হবে, অনেক কিছু হিসাব করতে হবে, এই আর কি। সো যখন কোনো ফাংশনকে কমপ্লিমেন্ট করা আসবে যদি পরীক্ষায় আসে, অবভিয়াসলি এই নিয়মটা ফলো করবো, ফার্স্টে ডুয়েল করব, তারপরে হচ্ছে প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করব। দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন? স্যার কখন বুঝবো কমপ্লিমেন্ট করতে পারি, কি কোশ্চেনে দেওয়া কোশ্চেনে থাকবে? বলা থাকবে তো স্যার, মানে কোশ্চেনটা এটা তো কমপ্লিমেন্টিং এ ফাংশন, এই টপিকটাই তো এটা, মানে এটা এরকম হইলে প্রশ্নে বলেই দেওয়া থাকবে যে অমুক একটা ফাংশন আছে এটাকে কমপ্লিমেন্ট করে অ্যান্সারটা লেখো। বুঝছি স্যার। জি স্যার। এই যে এইখানে যেরকম প্রশ্ন দেওয়া আছে আর কি, আমি তোমাকে দেখাই, এই যে ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ফলোইং এক্সপ্রেশনস এরকম থাকবে আর কি। তো ধরো এরকম একটা ফাংশন দিছে, এই ফাংশনের হচ্ছে তুমি কমপ্লিমেন্ট করবা, কমপ্লিমেন্ট করে হচ্ছে অ্যান্সারটা লিখবা আর কি। ঠিক আছে, তো এটার তুমি যদি কমপ্লিমেন্ট করো, তুমি যদি নর্মাল যেভাবে শিখছো ডুয়েল করে কমপ্লিমেন্ট করা, করলেই যে তুমি এই অ্যান্সারটা পাবা আর কি। ঠিক আছে, এখানে ওরা করছে, এখানে ওরা ডি মর্গান অ্যাপ্লাই করে করছে, বাট তুমি ডি মর্গান অ্যাপ্লাই করে করো না, তুমি নর্মালি করো, তুমি নর্মালি করলো করো যেভাবে শিখছো, দেখবে যে তুমি এই অ্যান্সারটাই পাইছো আর কি, এই অ্যান্সারটাই পাবা। তো ওরা এই অ্যান্সারের পরে আরো কিছু দূর কন্টিনিউ করছে, এটা কেন করছে, ওরা হচ্ছে এটারে আবার সিম্পলিফাই করছে, কিন্তু তুমি এটা করবে না, কারণ তোমাকে তো প্রশ্নে কোথাও সিম্পলিফাই এর কথা বলা হয় নাই। তো আমরা কিন্তু দুইটা আলাদা আলাদা জিনিস শিখতেছি, একটা হচ্ছে সিম্পলিফাই করা, একটা হচ্ছে কমপ্লিমেন্ট করা। তোমাকে যদি কমপ্লিমেন্ট করতে বলে তাহলে ইউ জাস্ট ডু দ্য কমপ্লিমেন্ট, তোমার এখানে সিম্পলিফিকেশনের কোনো কাহিনী নাই। কিন্তু যদি প্রশ্নে তোমাকে বলা থাকতো যে তুমি কমপ্লিমেন্ট করো এবং তারপরে কমপ্লিমেন্টেড ফাংশনটাকে সিম্পলিফাই করো, তাহলে তুমি কমপ্লিমেন্ট করার পরে যেটা আসছে সেটাকে আবার তুমি সিম্পলিফাই করতা, যেটা ওরা এখানে করছে, কিন্তু এটা
এই ক্ষেত্রে আননেসেসারি, কারণ এখানে আসলে প্রশ্নে কোথাও সিম্পলিফাইয়ের কথা বলে দেওয়া নাই। সো প্রশ্নে যদি সিম্পলিফাইয়ের কথা না বলে তাহলে কোনো আর সিম্পলিফাই করতে হবে না কমপ্লিমেন্টের পরে। কিন্তু প্রশ্নে যদি সিম্পলিফাইয়ের কথা বলা থাকে যে হচ্ছে কমপ্লিমেন্ট করে সিম্পলিফাই করো, তাহলেই তুমি সিম্পলিফাই করবে। আদারওয়াইজ শুধু কমপ্লিমেন্ট করতে বললে ইউ জাস্ট ডু দ্য কমপ্লিমেন্ট পার্ট, দ্যাটস ইট। আচ্ছা, সো সিম্পলিফিকেশনের স্যার কথা। আরেকটা এক্সাম্পল হ্যাঁ, দেখাইলে ভালোই তো। হ্যাঁ, সো ফাইন। এক্সাম্পল মানে যে কোনো প্রশ্নের জন্য এটা হইতে পারে আর কি। ধরো যে আমি এর একটা র্যান্ডম একটা এক্সপ্রেশন লিখি। আহ, ধরো ধরলাম যে সাপোজ এটা ওয়াই প্রাইম। ওকে, সো এটাকে বলছি যে আমি এটাকে তুমি কমপ্লিমেন্ট করে দাও। তো কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হবে? ফার্স্ট হচ্ছে এটা ডুয়েল ফাংশনটা বের করতে হবে। তো ডুয়েল ফাংশনটা বের করি, প্লাসের জায়গায় ডট, এই যে প্লাসের জায়গায় ডট, এখানেও প্লাসের জায়গায় ডট, এইখানে ডট ছিল সো ডটের জায়গায় প্লাস, এখানে আবার প্লাস আছে, প্লাসের জায়গায় ডট, এটাতে সিঙ্গেল, সো থাকলো। এইবার এটা ডুয়েল ফাংশনটা বের করলাম। ডুয়েল ফাংশনটা বের করাটা কি বুঝছি স্যার? যে বললা যে আরেকটা এক্সাম্পল দেখানোর কথা। জি স্যার, বুঝছি বুঝছি। ওকে, হ্যাঁ, তারপরে হচ্ছে জাস্ট প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করবা। সো এক্স আছে, এটা হয়ে যাবে এক্স প্রাইম। আর কিচ্ছু চেঞ্জ হবে না, বাকি মানে কোনো অপারেটর বা কিচ্ছু এগুলো কিচ্ছু চেঞ্জ হবে না এখন। এখন শুধু লিটারেল গুলাকে কমপ্লিমেন্ট করা, দ্যাটস ইট। সো শেষ, এই যে এইটুকুই হচ্ছে তোমার অ্যান্সার। এই একই অ্যান্সার তুমি এই পুরাটারে ওই ডি মর্গানেরও অ্যাপ্লাই করে করেও আসতে পারতা বারবার, কিন্তু ওর অনেক লাইন আসতে হইতো, আর এখানে মাত্র এই 2 লাইনের মধ্যেই শেষ। বুঝা গেছে স্যার? জি স্যার। আরো দেখাইতে হবে? না না স্যার। স্যার, ওটা একদম। ওকে, দিস ইজ ভেরি ইজি আসলে। আর এগুলো আসলেও 1 মার্ক 2 মার্কের বেশি আসে না কমপ্লিমেন্টের জিনিসগুলো আর কি। আমাদের এই চ্যাপ্টারে মেইনলি আসা হচ্ছে এই যে সিম্পলিফিকেশন গুলো যেগুলো আমরা শিখতেছি। সো আমরা এখান থেকে এই ছোটখাটো সিম্পলিফিকেশন গুলো তো আমরা আসলে করছি বিভিন্ন সময়ের আগে, কিছুক্ষণ আগেই করে আসছি। একটা বড় দেখে করি, যেমন ই নাম্বারটা। এই ই নাম্বারটা আমাকে একটু সলভ করে দিবা তোমরা। সো ই নাম্বারটা একটু তুমি খাতায় বা যেখানে তোমার লিখতে সুবিধা হয় লেখো, লিখে আমারে ই নাম্বারটা সলভ করে দাও। আমি এটা ফর্মুলাগুলা তোমাকে দেখায় দিব। সো এই হচ্ছে ফর্মুলাগুলা। সো এই ই নাম্বার যে কোশ্চেনটা, এটার সিম্পলিফিকেশনটা আমাকে করে দিবা। কোশ্চেনে খেয়াল করবা কি করতে বলছে, যেমন এটাকে শুধু সিম্পলিফাই করতে বলছে, সো সিম্পলিফাই করে দিবা এটাকে। এই যে ফর্মুলা আছে, ফর্মুলা ইউজ করে করে আমাকে অ্যান্সার জানাবা যে এটার অ্যান্সার কি আসে। তো তাড়াতাড়ি করো সিম্পলিফিকেশনটা। করছি স্যার, কেউ করলে আমাকে আনসারটা বললো। এনিওয়ান? স্যার এটা কি এ প্রাইম প্লাস বি প্রাইম ডট এ প্রাইম প্লাস বি স্যার আসে? এত এত বড় আনসার আসবে না স্যার। স্যার এনি এ প্রাইম আসে। এ প্রাইম, আচ্ছা, আর কারো? এ প্রাইম এ প্রাইম, সো আই থিঙ্ক এটার প্রাইম বি হ্যাঁ, প্রাইম। না স্যার, বি প্রাইম আসবে না, এটার আনসার আসবে হচ্ছে শুধুমাত্র এ প্রাইম। সো আমি একটু এটা করি, তো যাদের হয়েছে তাদের তো হয়েছে, যাদের হয়নি তারা একটু চেক করি। সো ফার্স্ট অফ অল এখানে যে এ এ বি হোল প্রাইম, এটাকে কি করা যায় স্যার? ডি মর্গানের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। তারপরেরটা যেরকম আছে থাকলো। আর বি প্রাইম প্লাস বি, এই বি প্রাইম প্লাস বি মানে কত স্যার? এটা মানে ওয়ান। ওয়ান ওয়ান। হয়ে যায় স্যার, এ ওয়ান প্রাইম হয়ে নিয়ে যায়, আসেন স্যার। ফাইন। সো তাহলে হচ্ছে কই
এ প্রাইম প্লাস বি এরকম হইলো, ওয়ানটাকে জাস্ট বাদ দিলাম পরের লাইনে আর কি। এখন এই লাইনের পর থেকে আমি চাইলে মাল্টিপ্লাই করে দিতে পারি, জাস্ট নর্মাল ম্যাথ আমরা যেমন করি আর কি। সো এ প্রাইম প্লাস এ প্রাইম বি প্লাস এ প্রাইম বি প্রাইম প্লাস বি প্রাইম বি, এরকম আর কি। সো এখন এ প্রাইম মানে এই দুইটা টার্ম জাস্ট মাল্টিপ্লাই করে দিছি, ডিস্ট্রিবিউট করে দিছি বেসিক্যালি এটাই। তারপরের লাইনে এখন এ প্রাইম ডট এ প্রাইম, এ প্রাইম ডট এ প্রাইম থেকে কি লেখা যায় স্যার? One. ওয়ান কেমনে স্যার, ফর্মুলাগুলো তো পাশে এ লেখাই প্রাইম। আছে সব। এ প্রাইম, কারণ এ দুইটা তো সেম জিনিস, তো এক্স ডট এক্স, এই যে এক্স ডট এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স। ওয়ান কখন হইতো? যদি হচ্ছে তোমার এক্স প্লাস এক্স প্রাইম এরকম থাকতো, মানে এ প্লাস এ প্রাইম এমন থাকতো, কিন্তু এ প্রাইম ডট এ প্রাইম তো ওয়ান হইতে পারে না, এটা তো ফর্মুলা অনুযায়ী। সো এক্স ডট এক্স ইকুয়ালস টু এক্স, তাহলে এ প্রাইম ডট এ প্রাইম মানে হচ্ছে এ প্রাইম। তারপরে তারপরের টার্মটা তো অ্যাজ ইট ইজ থাকবে, এখানে তো কিছু করার নাই। তারপরেরটাও অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু বি প্রাইম ডট বি, এটার মানে কি স্যার? ফর্মুলা দেখে বলো। Zero. জিরো। এই যে এক্স ডট এক্স প্রাইম মানে হচ্ছে জিরো, তাহলে বি প্রাইম ডট বি মানে হচ্ছে জিরো। এইবার এই প্রথম তিনটা টার্ম থেকে কি কমন নেওয়া যায় স্যার? দেখো তো কিছু কমন নেওয়া যায়? এ প্রাইম। A এ এ প্রাইম, prime. প্রাইম। রাইট। সো এ প্রাইম নিলে এখানে থাকে হচ্ছে এরকম, বি প্লাস বি প্রাইম মানে হচ্ছে ওয়ান। সো এভাবে লেখা যেতে পারে। দেন ওয়ান প্লাস ওয়ান মানে ওয়ান, অ্যান্ড ইভেনচুয়ালি এটার আনসার আসে হচ্ছে এ প্রাইম। কেউ চাইলে এই জায়গাটায় অন্যভাবেও লিখতে পারতাম, মানে ওয়ান প্লাস বি মানে বি, সরি ওয়ান প্লাস বি মানে ওয়ান, দেন ওয়ান প্লাস বি প্রাইম, ওয়ান প্লাস বি প্রাইম মানে ওয়ান, ওইভাবেও লেখা যাইতো, কিছু যায় আসে না আসলে। ঠিক আছে, বাট যেভাবেই লেখো না কেন শেষ পর্যন্ত অ্যান্সার হচ্ছে এ প্রাইম। বুঝতে পারছি? সলিউশনটা কারো কোনো কোশ্চেন আছে এই সলিউশন নিয়ে? নো স্যার। স্যার জিরো আসছে যে লাইনটার মধ্যে, ওইটাতে এ প্রাইম সমান এ প্রাইম কিভাবে বসাইছেন ফার্স্ট টার্মটা? ফার্স্ট টার্মটা স্যার এটা, এই যে হ্যাঁ। এই ফর্মুলাটা কোথায়, এই যে বি নাম্বার, থিওরাম ওয়ানের বি ও নাম্বার, আচ্ছা আচ্ছা এক্স ডট এক্স ইকুয়ালস টু এক্স। আচ্ছা স্যার। আচ্ছা, এখন তোমরা তো যেহেতু অনেক স্টুডেন্ট এখানে, হয়তো কেউ একজন এটা অন্য কোনো ভাবে করছো, তারও এ প্রাইমেই আসছে। সো আমি এরকম অন্য একটা ওয়ে দেখাই, কারণ সব সময় যে তোমার একভাবেই আনসার আসতে হবে ব্যাপারটা আসলে এমন না, অ্যান্সার ডিফারেন্ট ওয়েতেও অ্যাপ্রোচ করে নিয়ে আসা যাইতে পারে। যেমন এই লাইন পর্যন্ত আসার পরে, এরপরে তুমি এটাকে গুণ করলা না, গুণ না করে তুমি কি করলা, তুমি চিন্তা করতেছো কোন ফর্মুলার সাথে ম্যাচ করে একটু দেখি তো। এখন ম্যাচ করতে গিয়ে তুমি দেখলা এই যে ডিস্ট্রিবিউটিভ লয়ের বি নাম্বারটা যেটা, ডিস্ট্রিবিউটিভ লয়ের বি নাম্বারটা স্যার চেক করো। ডিস্ট্রিবিউটিভ লয়ের এই যে বি নাম্বারটা যেটা, এটা, সো এইটার সাথে তুমি চেক করে দেখো যে তোমার এখানে ওই যে এই বি নাম্বারের রাইট হ্যান্ড সাইডটা যেটা, এক্স প্লাস ওয়াই ডট এক্স প্লাস জেড, তোমার এই জিনিসটা কিন্তু ওইটার মতোই। এখানেও দুই জায়গাতেই এক্স আছে আর ওয়াই আর জেড আলাদা, এখানেও দুই জায়গাতে এ প্রাইম আছে আর বি প্রাইম আর বি আলাদা জিনিস। সো তাহলে এইটার থেকে যেমন এই পাশে এক্স প্লাস ওয়াই জেড লেখা হয়েছিল, তেমনি এইটাকে কি লেখা যেতে পারে স্যার বলো তো? A prime plus B prime B. রাইট, এ প্রাইম প্লাস বি প্রাইম বি। কেউ যদি এইভাবে লেখে, তার কিন্তু এর পরের লাইনে বি প্রাইম বি মানে হচ্ছে জিরো। সো তার সলিউশন কিন্তু এইখানেই ডান। খেয়াল করো, তার সলিউশন, এই সলিউশনটা চেক করো, আর আমি আগে যে সলিউশনটা করলাম ওই সলিউশনটা চেক করো। দুইটা সলিউশনের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, একটা করতে অনেক কম সময় লাগলো আর একটা করতে কম্পারেটিভলি একটু বেশি সময় লাগলো। ঠিক আছে, এখন দুইটার আনসারই কিন্তু এ প্রাইম আসছে, দুইটাতেই দুইজন স্টুডেন্ট দুইভাবে করলে দুইটাতেই ফুল মার্ক পাওয়া যাবে। একটু মাইকটা মিউট করো যদি কোনো কথাবার্তা বলার না থাকে। আচ্ছা, সো হচ্ছে যেটা বলতেছিলাম, তো আমাদের হচ্ছে দুইভাবে অ্যাপ্রোচ করলেই কিন্তু আমার কারেক্ট সলিউশনই হচ্ছে। ঠিক আছে, দুইটার আনসারই হচ্ছে সেমই আসতেছে, জাস্ট অ্যাপ্রোচ করার ওয়েটা ডিফারেন্ট। এখন তুমি যদি সবগুলো ফর্মুলা ঠিক মতন জানো, দুইটা, স্যার একটু মাইকটা মিউট করো। স্যার আপনি একটু মিউট করে দিলেন, তো মনে হয় ক্লাসেই নেই। ঠিক আছে, জয়েন দিয়ে চলে যায়, কোনো সমস্যা। আচ্ছা,
আপু আমাকে অ্যাডভাইস দেয়, মাঝে মাঝে হেল্প করে, স্ক্রিপ্ট ওর সাথে পড়া হয়, এতটুকু। আপু তো অনেক কাজ করে, যেহেতু কখনো কি আপনি আপুর কোনো কাজ দেখে মানে প্রশংসা তো আচ্ছা, করবেন, সো একটু মিটিং দিয়ে সমালোচনা কি করেন যে মানেন আপু এটা স্যার? পারতেছি না এভাবে হয় নাই স্যারলি। বা ওটা কখনো করেছেন? একটা মিনিট। এই না, যে এটা করা হয়নি, মিউট কারণ করে দেন স্যার। ভুল পাই না, কি হ্যাঁ, বলবো। স্যার অনেক হ্যাঁ, সো মিউট করে দিছি। বাট আসলে ক্লাসে জয়েন করার পরে একদমই সামনে না থাকলে আসলে আর ক্লাস জয়েন করে লাভটা কি? অ্যাটেন্ডেন্স নিয়ে যে এত স্ট্রিক্টনেস দেখাই না, সেটা আসলে আমার মনে হয় 2-3টা ক্লাস করলেই তোমাদের বোঝার কথা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমাদের এইখানে হচ্ছে দুইভাবে অ্যাপ্রোচ করলেই সলিউশনটা হচ্ছে কারেক্ট। তো কে কিভাবে অ্যাপ্রোচ করবে এটা ডিপেন্ড করবে আসলে তুমি কতটুকু নলেজ রাখো ফর্মুলাগুলো নিয়ে, এইটাই। সো যার হচ্ছে সবগুলো ফর্মুলা নিয়ে ভালো নলেজ থাকবে, সে দেখা যাবে একটা অপটিমাল ফর্মুলা ইউজ করতে পারতেছে, তো তার সলিউশন এখানেই শেষ। আর যেভাবে পারলো না, সে একটু অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করে জিনিসটা সলভ করলো, কোনো প্রবলেম নাই, দুইটাই ফুল মার্ক পাবে, কিন্তু তোমার সাইডে টাইম বাঁচবে যদি তুমি অপটিমাল ফর্মুলাটা ইউজ করতে পারো আর কি। এটাই, কারণ পরীক্ষার সিম্পলিফিকেশনগুলো তো আর একটু বড় হবে। তো তুমি যদি তখন অপটিমাল ফর্মুলাটা ইউজ করতে পারো, তোমার জন্য দেখা যাবে সলিউশনগুলো কম্পারেটিভলি অনেক ছোট হয়ে যাবে, তোমার সময়টা অনেক কম লাগবে, এই আর কি। কারো কোনো কোশ্চেন আছে স্যার এই সলিউশনটা নিয়ে? স্যার এখানে কমপ্লিমেন্ট ইউজ করলে হয় না? করা যাবে এখানে? না স্যার, কমপ্লিমেন্ট ইউজ করলে তো কমপ্লিমেন্ট হবে, সিম্পলিফাই তো হবে না। কমপ্লিমেন্ট করে দেন, আমি সিম্পলিফাই করলাম আর কি। না স্যার, তাহলে স্যার আনসার চেঞ্জ হয়ে যাবে তো। স্যার আমার এ প্রাইমই আসতেছে এখানে। ও, কমপ্লেন করে, হ্যাঁ কমপ্লিমেন্ট করে হচ্ছে সিম্পলিফাই করলে এ প্রাইম আসতেছে। আই গেস হয়তো এইটার ক্ষেত্রে আসতেছে নাকি, আচ্ছা এটা একটু দেখতে হবে যে অন্য ফাংশনকেও কমপ্লিমেন্ট করে তারপর সিম্পলিফাই করলে এটা আসে কিনা, কিন্তু আমার কথা হচ্ছে ইভেন যদি আসেও তাইলেও ওয়াই ইউ ওয়ান্ট টু ডু দ্য এক্সট্রা ওয়ার্ক আর কি, মানে তুমি যদি কমপ্লিমেন্ট করো তাহলে তোমার এক্সট্রা আরো 2 লাইন লাগতেছে না? স্যার আমার 2-3 লাইনে হয়ে গেছে আর কি। মানে এই পুরো জিনিসকে কমপ্লিমেন্ট করে তারপরে হচ্ছে করছো, আচ্ছা যদি এরকম হয়ে যায় তাহলে তো ফাইন, বাট একটু অন্য ফাংশনের ক্ষেত্রে একটু টেস্ট করে দেখো আচ্ছা তাইলে, যেমন হচ্ছে লেটস সে এফ নাম্বারটা, আমরা তো ই নাম্বারটা করছি, তুমি এটার ক্ষেত্রে ট্রাই করে দেখো যে এটার আনসারও হচ্ছে ওইভাবে কমপ্লিমেন্ট করে আসে কিনা। এটার অ্যান্সার এখানে দেওয়া আছে A+C। সো তুমি দেখো যে এটা ওইভাবে আসে নাকি, হইলে আমাকে জানাও নেক্সট দেন, এই আর ওকে কি। স্যার। ঠিক আছে, বাট হচ্ছে এমনিতে পরীক্ষা যদি সিম্পলিফাই বললে তাহলে ওই ডাইরেক্ট সিম্পলিফাই করবা, আর কমপ্লিমেন্ট বললে কমপ্লিমেন্ট করবা, আহ, যেটা বলে আর কি প্রশ্নে, ওই স্যার অনুযায়ী। অ্যাবজর্পশন রুলের থিওরেমের যে বিটা ওইটা একটু বুঝাবেন? এটা বি নাম্বারটা, স্যার ট্রুথ টেবিল করো, ট্রুথ টেবিল করলেই তো বের হয়ে আসবে স্যার। মানে শুধু এক্স কেমনে আসে, এক্স ওয়াই থাকার কথা না? না না, তো এটাই তো বললাম, এটা তুমি ট্রুথ টেবিলটা করে দেখো, মানে এই লেফট হ্যান্ড সাইডটা ট্রুথ টেবিলে বসাবা, বসা হিসাব করবা, আর এক্স তো এক্সই, সো তারপরে দেখবা যে কি আসে, হিসাব করে দেখো তুমি, তাইলেই বুঝবা। যেগুলো একটু বড় বাট যেগুলো হচ্ছে তোমার কনফিউশন আছে, সেই কনফিউশনগুলা তুমি হচ্ছে ট্রুথ টেবিলে বসাই দিবা, ট্রুথ টেবিলে বসাইলেই দেখবা যে রেজাল্ট কিভাবে আসতেছে, তাইলে তুমি বুঝবা আর কি, এটা হয়ে যাওয়া উচিত। মানে আই আই ওয়ান্ট ইউ টু ট্রাই ফার্স্ট আর কি, তুমি একটু ট্রাই করে দেখো, তারপরেও যদি না হয় তুমি আমাকে জানাও, আমি নেক্সট দিন তোমাকে বলে দিব, আবার অসুবিধা নেই। ঠিক আছে, আর হচ্ছে আহ, এটাই, সো আমাদের এই সিম্পলিফিকেশনগুলার তোমাদের প্র্যাকটিসের জন্য একটা প্র্যাকটিস শিট দেওয়া আছে তোমাদের সবার সাথে শেয়ার করা, যেটা আসলে হয়তো দেখছো অলরেডি, বা না দেখলেও দেখবা। তো ওই প্র্যাকটিস শিটের মধ্যে তুমি দেখবা গেলে এই যে বুলিয়ান সিম্পলিফিকেশন লেকচার 3-4, সো এখানে তোমার অনেকগুলা প্র্যাকটিস ম্যাটেরিয়াল হিসেবে দেওয়া আছে। সো এগুলা কিন্তু বিভিন্ন সময়ে পরীক্ষায় আসার কোশ্চেন আর কি, মানে পরীক্ষা কুইজ বা বিভিন্ন জায়গায় মিড কুইজ বা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এরকম কোশ্চেনগুলাই এখানে দেওয়া। সো এগুলো একটু প্র্যাকটিস করবা, এগুলো একটু প্র্যাকটিস করবা। এগুলা প্র্যাকটিস না করলে হচ্ছে তুমি পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হইতে পারবা না, মানে তোমার কনফিডেন্সটা গ্রো করবে না। এই যে স্লাইডে তো ম্যাক্সিমাম গুলা ছোট ছোট দেখা যায়, বা দুই একটা বড় আছে, যেমন আমি ই নাম্বারটা করলাম, এফ নাম্বারটা বললাম প্র্যাকটিস করতে, বাট তারপরেও এগুলার বাইরেও এগুলা প্র্যাকটিস করলে তুমি এক্সাম রেডি হয়ে যাবে আর কি, মানে এক্সামের জন্য যতটুকু কনফিডেন্স দরকার ততটুকু। অবশ্যই সেম টু সেম জিনিসটা আসবে না পরীক্ষার সময়, উইদাউট এ ডাউট, কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার সময় যেটা আসবে সেটা এগুলার সিমিলার প্যাটার্নে হবে, সো তোমার মধ্যে কনফিডেন্সটা গ্রো হবে যে এই ধরনের প্রশ্ন আসলে আমি যে পারবো আসলে জিনিসটা, এটাই আর কি। ঠিক আছে, এবং এখানে তোমাকে একটা জিনিস একটু বলে দেই, যে অনেক জায়গায় তুমি এরকম এক্সওর বা এক্স নরের নোটেশন দেখতেছো, তো এখন এক্স নর আর এক্স অর এগুলার নোটেশন থাকলে এগুলা কেমনে ভাঙতে হয় এটা কিন্তু তোমার একটু জানতে হবে। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখবে আমরা যখন এক্স অর এক্স নট পড়ে আসছি, স্লাইডের নিচে লেখা ছিল এই যে
ডু ইউ নো দ্যাট এ এক্সর বি এইভাবে লেখা যে কথা আর এইভাবে লেখা, দিজ আর দ্য সেম স্টাফ। ঠিক আছে? সো এইভাবে লেখা যে কথা, যে এক্সর বি, তেমনি এইভাবে লেখাও সেম কথাই। এইটারও যদি ট্রুথ টেবিল করা হয় এরকম রেজাল্টেই আসবে। ঠিক আছে? সো যখন তোমার সিম্পলিফিকেশনে আমরা এরকম দিব, এটাকে তুমি এইভাবে ভেঙে নিতে পারবা। সেম গোজ ফর এ এক্স নর বি। যদি এক্স নর বি এরকম থাকে, এটাকে ভেঙে এইভাবে লেখা যাবে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, এইভাবে লেখা যাবে। ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখো, এগুলা ট্রিভিয়া হিসাবে দেওয়া আছে দুইটা স্লাইডেই। কারণ এগুলা তোমার ওই যে দেখাইলাম সিম্পলিফিকেশনের প্রশ্নের মধ্যে যখন থাকে, তখন আই হ্যাভ টু নো যে এক্স অরকে কিভাবে ভাঙে বা এক্স নরকে কিভাবে ভাঙে, এই আর কি। তাহলে বাকি কাজটা কম্পারেটিভলি দেখবা তোমার জন্য সহজ হয়ে যাবে। সো এগুলো করবা, এগুলোর অ্যান্সার এখানে দেওয়া নাই কোথাও, বাট অবভিয়াসলি নেট থেকে তুমি বের করে নিতে পারো, অথবা হচ্ছে বা করে ফ্রেন্ডের সাথে মিলাইতে পারো, বা এসটিকে জিজ্ঞাসা করতে পারো, আমাকেও জিজ্ঞাসা করতে পারো করার পরে যে হয়েছে নাকি স্যার হয় নাই, সামথিং। সো ইউ ক্যান ট্রাই ইট ইউর সেলফ আর কি। বাট এগুলো করলে তোমার হচ্ছে এক্সামের জন্য ভালো করে প্রিপারেশনটা হয়ে যাবে আর কি। কারো কোনো কোশ্চেন? স্যার এই যে আমাদের যে এই যে ইকুয়েশন গুলো দেওয়া থাকে, এগুলো কি ডাইরেক্ট দেওয়া থাকে নাকি আমাদের কোথা থেকে বিল্ড করতে হবে বা সামহাউ লাইক দ্যাট? সিম্পলিফিকেশনের ক্ষেত্রে আমরা ডাইরেক্টই দিই। মানে আমার মনে আসতেছে না যে সিম্পলিফিকেশন আমরা কখনো এগুলা অন্য কোথা থেকে দিছি যেখান থেকে বিল্ড করতে হবে। ডাইরেক্টই দিই, এইভাবেই আসে, এইখানে যেভাবে লেখা দেখতেছো এই অনুযায়ী আসে। স্যার সরি টু ইন্টারাপ্ট ইউ। হ্যাঁ। আপনি মেল করেছিলেন আরএফআইডিটা পাঠানোর জন্য, আমি জি। পাঠিয়েছি, ডিড ইউ রিসিভ ইট? আহ, আজকে রিপ্লাই দিছো? আজকে আমি আসলে মেইল চেক করি নাই আর কি, এখনো আজকে দিলে এখনো দেখি নাই, আমি দেখবো, অসুবিধা নেই। ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা। আহ, কারো কোনো কোশ্চেন আছে স্যার আজকের লেকচার নিয়ে? আজকের লেকচারে আজকে আমরা যা যে পর্যন্ত পড়ছি আর কি, এখান থেকে আসলে সিম্পলিফিকেশনের কোশ্চেনটাই মেইন পরীক্ষায় আসার মতন। আর কমপ্লিমেন্টের প্রশ্ন 1 মার্কের 2 মার্কের জন্য আসতে পারে ম্যাক্সিমাম। আর এই চ্যাপ্টারের অনেকটুকু অংশ বাকি আছে, ওই যে ওই প্রুফগুলা, যে ন্যান্ড আর নর যে ইউনিভার্সাল গেট, এটার প্রুফটা কি, এগুলো দিয়ে যে আসলে অন্যান্য জিনিসপত্র বানানো যায়, এইসব প্রুফগুলা দেখবো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আর কি। ঠিক আছে? আর আরেকটা জিনিস, তোমাদের হচ্ছে একটা কুইজ দিতে হবে। তো আমাদের তো নেক্সট ক্লাসটা অনলাইনেই হবে 15 তারিখ পর্যন্ত, তো মানে ওই দিনও তো ক্লাস অনলাইনেই। আমাদের অফলাইন ক্লাস যেদিন ফার্স্ট নেক্সট 17 তারিখে, 17 তারিখে হচ্ছে তোমাদের কুইজটা হবে লেকচার 1 আর 2 এর উপর শুধু। আজকের লেকচারটা হচ্ছে লেকচার 3। ঠিক আছে? আমাদের কুইজটা হবে হচ্ছে শুধুমাত্র লেকচার 1 এবং 2 এর জন্য। অনলাইন